সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম আজকের বায়োলজি ক্লাসে। পিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে আমি ইকরা শাহিদি তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি বায়োলজি এসএসসির বায়োলজির চ্যাপ্টার 1 ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আমরা শুরু করে ফেলি। আজকের ক্লাসে আমরা পড়ছি হচ্ছে চ্যাপ্টার 1 অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে মেডিকেল কলেজের, তো তোমাদেরকে ওভাবেই পড়াবো। চ্যাপ্টার 1 শুরু করছি। চ্যাপ্টার 1 হচ্ছে আমাদের জীবের জগৎ, যেটা জীব জগৎ নিয়ে বলা হয়েছে। প্রথমে তোমাদেরকে প্রশ্ন করতে চাই যে জীব জগৎ বলতে আসলে আমরা কি বুঝি, বা জীব বলতে আসলে আমরা কি বুঝি। তোমরা হয়তোবা সকলেই জানো জীব এবং জড়ের পার্থক্যগুলো কি কি। জীব এবং জড় হতে হলে তাদের কোষের ভিতরে কিছু পার্থক্য থাকতে হবে, তাহলে জীব দেহ গঠিত হবে কোষ দ্বারা। কোষ বলতে আমরা কি বুঝি, চলো দেখে ফেলি। কোষ বলতে আমরা বুঝি একক একটা গঠন, যে গঠনটা জীবের সার্বিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে, অর্থাৎ যেই গঠনের, যেই কোষের ম্যাচুরেশন, ডেভেলপমেন্ট এই ধরনের বিষয়বস্তু থাকে সেগুলোকে আমরা বলছি হচ্ছে কোষ, এবং সেগুলো ফর্ম করে হচ্ছে আলটিমেটলি আমাদের জীবদেহ। আমাদের এই এত বড় জীবজগৎ আসলে কত কত প্রাণী আছে দেখো। আমরা যারা মানুষ তারাও জীব, বিড়াল, কুকুর, বাঘ এরাও জীব, মাছ এরাও জীব, ইভেন কেঁচো, মনেরা, যে ভাইরাস, প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, এগুলো সবকিছু জীব। তাহলে এত বড় সুবিশাল জীবজগতে, যেখানে আসলে অলমোস্ট আমাদের 17 লক্ষের উপরে উদ্ভিদ এবং প্রায় 15 লক্ষের উপরে প্রাণী আছে, তাদেরকে আসলে কিভাবে আমরা বিন্যস্তকরণ করব, কিভাবে তাদেরকে আমরা মনে রাখবো, কিভাবে তাদেরকে নিয়ে আসলে আমরা পড়াশোনা করব, এটার জন্যই আমাদের জীবের গঠন অনুযায়ী এবং তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাস। সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা ডিটেলসে পড়বো। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আজকের এই ক্লাসে। জীবের শ্রেণীবিন্যাস, এই ক্লাসটাতে দেখো আজকে আমরা কি কি টপিক নিয়ে পড়তেছি। প্রথমে আমরা পড়তেছি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, এবং শ্রেণীবিন্যাস অনুযায়ী তাদেরকে কিভাবে প্রথমে জীবের হচ্ছে 5টি জগৎ নিয়ে পড়বো, মানে হচ্ছে জীবকে কিভাবে আসলে শ্রেণী বিন্যাস করা হয়েছে, কিভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে সেটা আমরা দেখবো জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখাসমূহ দেখবো, কিভাবে আমরা নামকরণ করতে পারি, এবং দেখতে পারবো যে আমাদেরকে কিভাবে নামকরণ করা হয়েছে। দেখো এই সুবিশাল জীব জগৎকে আসলে আমাদেরকে দেখো এই সুবিশাল জীবজগৎকে আমাদেরকে আসলে নামকরণ করতে হয়েছে কিভাবে, বা কিভাবে আসলে বিন্যস্ত করা হয়েছে, কিভাবে বিভাগ করা হয়েছে, সেটাই আজকের ক্লাসে আমরা দেখবো। চলো আমরা হচ্ছে শুরু করে ফেলি তাহলে। আচ্ছা, চলো জীবের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের অনেক সুবিশাল একটা জীবজগৎ, এবং সেটাকে আমাদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে। কেন শ্রেণীবিন্যাস করব? কারণ আমাদের হচ্ছে তাদের সব, আমাদের সকল জীবের ভিতরে পারস্পরিক যে সম্পর্ক, যে বৈশিষ্ট্য, যেই পারস্পরিক যে মিথস্ক্রিয়া, এগুলোর ভিত্তিতে যে পারস্পরিক বৈসাদৃশ্য, এগুলোর ভিত্তিতে আসলে আমাদেরকে বিভাগকরণ করা হচ্ছে বা শ্রেণীবিন্যাস করা হচ্ছে। কেন করতে হবে? কারণ সুবিশাল এই জীবজগৎকে নিয়ে আমাদের আসলে জানতে হবে। আমাদের জানতে হবে এরা আসলে কিভাবে কাজ করে, এদের বডি আসলে কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়েছে, এদেরকে আমাদের জন্য ক্ষতিকর নাকি না, এদেরকে আমরা আসলে কিভাবে কল্যাণে ব্যবহার করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, বা অনেক বছর আগে হিস্টোরিক্যালি এরা কিরকম ছিল, এই যে বিষয়গুলো জানতে হবে। এটার জন্য আসলে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। তাহলে চলো আজকে আমরা দেখি শ্রেণীবিন্যাস কিভাবে করে। শ্রেণীবিন্যাস হচ্ছে জীব বিজ্ঞানের এরকম একটা শাখা, যেই শাখায় আসলে জীবের মধ্যকার বৈশিষ্ট্য, তাদের পারস্পরিক সম্পর্ক এবং হচ্ছে তাদের পারস্পরিক অমিল, এই সব কিছুর ভিত্তিতে তাদেরকে দলবদ্ধকরণ করা হয়ে থাকে। শ্রেণীবিন্যাস বিদ্যার বা ট্যাক্সোনমির ফাদারকে আমরা জানি। ট্যাক্সোনমির ফাদার হচ্ছে স্যার ক্যারোলাস লিনিয়াস। প্রথমে আসলে অনেক আগে, এত বড় জীবজগৎ নিয়ে তো আসলে আমরা জ্ঞান অর্জন করতে পারছিলাম না। ওরকম একটা সময়ে আসলে আমাদের কি হলো, বিজ্ঞানী হুইটেকার 1969-এ, তোমরা দেখতে পাচ্ছ 1969-এ আসলে কি করছেন, আমাদের এই জীবজগৎকে পঞ্চরাজ্যে ভাগ করছেন, বা 5টা আসলে রাজ্যে ভাগ করে ফেলছেন, ঠিক আছে। আচ্ছা, 5টি প্রধান রাজ্যে আসলে ভাগ করে ফেলেন। এখন 5টি প্রধান রাজ্যে আসলে কিভাবে ভাগ করেন সেটার আগে জানতে হবে। আসলে কোষ নিয়ে কিছু জিনিসপত্র আমাদেরকে জানতে হবে। জীবজগৎকে প্রথমে আসলে ভাগ করা হয় দুটো সুপার কিংডমে। প্রথমে আমরা চলে যাচ্ছি দুটো সুপার কিংডমে। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 তে ভাগ করা হয়ে থাকে। সুপার কিংডম 1 বলতে কি বুঝি, চলো একটুখানি দেখে ফেলি।
প্রথমে ভাগ করা হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এ। সুপার কিংডম 1 এ আসলে বলা হচ্ছে যারা থাকবে হচ্ছে আমাদের আদিকোষী। এবং সুপার কিংডম 2 এ বলা হচ্ছে যারা থাকবে আমাদের প্রকৃতকোষী। আদিকোষী এবং প্রকৃতকোষী কি জিনিস, তাই না? একটা আদিকোষ এবং প্রকৃতকোষ। দেখো আদিকোষটা আসলে ওরকম একটা কোষ, এটা আসলে সৃষ্টির একদম শুরুতে তৈরি হয়েছিল, ঠিক আছে? সৃষ্টির একদম শুরুতে যে কোষগুলো তৈরি হয়েছিল, তাহলে তারা যথেষ্ট অনুন্নত এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে আসলে কোষগুলোর উন্নতি হয়েছে এবং তারা ধীরে ধীরে প্রকৃত কোষে কনভার্ট করেছে। তাহলে আদিকোষ বলতে আমরা কি বুঝি? তাহলে একটুখানি দেখে ফেলি। আদিকোষ বলতে আমরা বুঝি, দেখো আমরা জানি যে একটা কোষের ভিতরে আসলে কি থাকে। একটা কোষের ভিতরে এরকম কোষঝিল্লি থাকে এবং কোষঝিল্লির ভিতরে সাইটোপ্লাজম থাকে এবং মাঝখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকে, তাই তো? এই নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াসটার কাজ কি তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা হয়তো বা সকলে জানো নিউক্লিয়াসের প্রধান এবং প্রধান কাজ হচ্ছে আমাদের যে জেনেটিক ইনফরমেশন, আমাদের যে ডিএনএ বা আরএনএ, সেটাকে আসলে ধারণ করা। ডিএনএ বা আরএনএ ধারণ করা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনার যত বৈশিষ্ট্য আছে, আপনার যত বৈশিষ্ট্য আছে, সেটা আপনার উচ্চতা, গায়ের রং, সেটা আপনার রাগ, সেটা আপনার বুদ্ধিমত্তা, যেটাই হোক না কেন, আপনার সকল বৈশিষ্ট্য, আপনি যেই ব্যক্তিটা আসলে হয়ে দাঁড়াচ্ছেন, সেই বৈশিষ্ট্যটা আসলে লেখা হয়ে থাকে একটা কোডের মাধ্যমে, ঠিক আছে? একটা আইডি কার্ডে। সেই আইডি কার্ডটার নাম হচ্ছে ডিএনএ। আমাদের ডিএনএ তে আগে থেকেই ফিক্স করা থাকে আমাদের কি কি বৈশিষ্ট্য থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে না। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একদম আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো গুরুত্বপূর্ণ। এটাই আপনার পরিচিত বায়োলজিক্যাল আইডেন্টিটি। এই জিনিসটা কন্টেন করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসটা আসলে, এই যে আমাদের ডিএনএ বা আরএনএ, এটাকে আসলে খুবই প্রোটেক্টেড অবস্থায় রাখতে হবে, তাই না? এটাকে প্রোটেক্টেড অবস্থায় রাখার জন্য কি হয়, আমাদের এই যে ক্রোমোজোমাল যে ফাইবার গুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো আসলে আমাদের খুবই প্রোটেক্টেড অবস্থায় রাখতে হবে, এই জন্য এটাকে এভাবে ঢেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? দ্বিস্তরী একটা পর্দা দ্বারা, দ্বিস্তরী একটা মেমব্রেন, যার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। সেই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আসলে আমাদের এই ক্রোমোজোমাল বস্তুগুলোকে ঘিরে ফেলা হয়ে থাকে এবং তখন তাকে বলা হয় একটা সুনির্দিষ্ট বা সুগঠিত সুনির্দিষ্ট একটা নিউক্লিয়াস। তবে আদিকোষের ক্ষেত্রে আমরা দেখতে পারি যেটি সৃষ্টির একদম শুরুতে তৈরি হয়েছে, সেখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোনো ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে না, কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে আদিকোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আদিকোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোনো সুগঠিত নিউক্লিয়াস আসলে থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস আসলে থাকছে না, সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ তার যার নিউক্লিয়াসটা তৈরি হলে তার ক্ষেত্রে সাইটোপ্লাজম অর্গানগুলো থাকাও কিন্তু একটা বিলাসিতার ব্যাপার, তাই না? তাহলে এখানে কিন্তু প্রপারলি কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণুও থাকবে না, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, এই ধরনের জিনিসপত্র থাকবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা সুগঠিত নিউক্লিয়াস যারা থাকে না তারা আদিকোষী, এবং সুগঠিত নিউক্লিয়াস যাদের থাকে, যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তারা হচ্ছে আমাদের প্রকৃত কোষী, যাদের নিউক্লিয়াস আসলে দেখতে এরকম হবে। তারাই হচ্ছে আমাদের প্রকৃতিকোষী নিউক্লিয়াস, এবং সময়ের সাথে সাথে কিন্তু আসলে এরকম হয়ে আসছে, তাই তো? তাহলে আমরা একটুখানি দেখে ফেলে আমরা হচ্ছে দেখতে পেলাম যে আমাদের হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 কোষের ভিত্তিতে, কোষের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সুপার কিংডম 1, একটাকে বলা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে আমাদের আদিকোষী এবং সুপার কিংডম 2 হচ্ছে আমাদের প্রকৃতকোষী। সুপার কিংডম 1 বা আদিকোষী, বা যেটাকে আমরা প্রোক্যারিওটিক বলতে পারি, প্রো শব্দের অর্থ আদি এবং ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে আমরা হচ্ছে প্রোক্যারিওটিক বলতে পারি। প্রোক্যারিওটিক সেল বলতে পারি। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি এবং ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ এই আদি কোষগুলোর ক্ষেত্রে কি হবে, সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকবে না, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে। যাদের ক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাদেরকে নিয়ে আসলে আমরা সৃষ্টির শুরুতে কিছু গবেষণা পড়তে চাই। তাদেরকে এখন এই সুপার কিংডম 1 এবং 2 এটাকে ফার্দার আরো ভাগ করা হয়েছে পঞ্চরাজ্যে, সেটা হচ্ছে স্যার হুইটেকার। হুইটেকার এবং মার্গুলিস হচ্ছে 1969-এ এই জীবজগৎকে আরো 5টা রাজ্যে ভাগ করা হয়েছে এই সুপার কিংডম 1 এবং 2 এর পর থেকে। সুপার কিংডম 1 এর ভিতরে পড়ে গিয়েছে আমাদের মনেরা, তারপর সুপার কিংডম 2 থেকে আমাদের পড়ে গিয়েছে প্রোটিস্টা, প্লান্টি, ফাঞ্জাই এবং হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের সুপার কিংডম 1, আর এই সবগুলো হচ্ছে আমাদের সুপার কিংডম 2।
বুঝতে পারছি। তাহলে সুপার কিংডম 1 আমরা কি দেখে ফেলেছিলাম, যেটা হচ্ছে আদিকোষ, অর্থাৎ এতে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এতে কোষটা যথেষ্ট অনুন্নত হবে, এতে সকল বৈশিষ্ট্য অত্যন্ত অনুন্নত হবে, অত্যন্ত সরল এবং সাধারণ হবে, তাই তো? এবং তারপর আমরা দেখে ফেলেছিলাম সুপার কিংডম 2, যাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা আসলে ওয়েল ডেভেলপড হবে এবং এরা হচ্ছে প্রকৃত কোষে থাকবে। এদের ভেতরে সাইটোপ্লাজম সকল অঙ্গনে উপস্থিত থাকবে। এদের উভয় ক্ষেত্রে রাইবোসোম প্রেজেন্ট থাকবে, তবে এক্ষেত্রে রাইবোসোম অনুন্নত হবে এবং এক্ষেত্রে রাইবোসোম অত্যন্ত উন্নত হবে। এবং রাইবোসোমের পাশাপাশি এখানে লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া যাতে অন্যান্য সকল সাইটোপ্লাজম অঙ্গনে উপস্থিত থাকবে এবং যে কোনো শারীরবৃত্তীয় প্রসেসে অত্যন্ত উন্নত ধরনের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিভাবে আসলে আমাদের এই গঠনগুলো আসলে স্ট্রিক্ট হলো। তো প্রথমটা হচ্ছে আমাদের মনেরা, এবং মনেরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদিকোষ। দেখো মনের ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে আদিকোষ। আদিকোষে বলতে কি বোঝাচ্ছি, যাদের ক্ষেত্রে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে। এবং এতে দেখো এরা সাধারণত একক কোষে বসবাস করে, এদের নিউক্লিয়াস নেই, তাই না? এদের তো কোনো প্রপার নিউক্লিয়াস নেই। এদের ভিতরে কারা কারা থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই ধরনের যারা থেকে তারা। এবং দেখো এটা কিন্তু সকলে এক কোষে, এরা সকলে মাইক্রোস্কোপে, এতে কিন্তু সাধারণত আমরা খালি চোখে দেখতে পাবোই না, তাই না? এরপরে সেটা হচ্ছে প্রোটিস্টা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত হচ্ছে সুপার কিংডম, এবং ধীরে ধীরে কিন্তু এদিকে আসলে উন্নতি ঘটবে। তাহলে প্রোটিস্টা কিরকম হবে, প্রকৃতকোষী হবে। এরা একক কোষও হতে পারে অথবা সরল বহুকোষীয় হতে পারে, যেরকম অ্যামিবা, ডায়াটম, প্যারামাইসিয়াম। এরপরে আসে প্ল্যান্টি হচ্ছে আমাদের ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ, যেগুলো আমাদের সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ। তার মানে তারা কি করবে, সালোক সংশ্লেষণকারী। সালোক সংশ্লেষণকারী বলতে আমরা কি বুঝি, সালোক সংশ্লেষণকারী বলতে আমরা বুঝি যে সকল উদ্ভিদ কোষের ভিতরে প্লাস্টিক থাকে, যাদের ভিতরে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলটা সূর্যের আলোকে আসলে ট্র্যাপ করে, তাই তো? সূর্যের আলোকে আসলে আটকে ফেলে। তাহলে সূর্যের আলোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে মাটি থেকে প্রাপ্ত যে পানি এবং আমাদের বাতাস থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড, এই দুজন মিলে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় একটা খাদ্য, এবং সাথে এক্সট্রা তৈরি করবে হচ্ছে অক্সিজেন। এই প্রসেসটা কারা করে থাকে, এটা উদ্ভিদ দেহ করে থাকে, এবং এই প্রসেসকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষণ। আমরা জানি সালোক সংশ্লেষণ মানে হচ্ছে স আলো সংশ্লেষণ মানে হচ্ছে আলোর উপস্থিতিতে তৈরি করা। আলোর উপস্থিতিতে কি তৈরি করা হবে, খাদ্য তৈরি করা হবে। এটাই জীবজগতের সকলের খাদ্য, সকলের খাদ্য হচ্ছে এটাই। উদ্ভিদ থেকে সকল আসলে খাদ্য পেয়ে থাকবে। সুতরাং আমাদের উদ্ভিদ আসলে গ্লুকোজ জাতীয় বা হচ্ছে শর্করা, গ্লুকোজ অথবা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্যটাই প্রাণীগুলো এবং উদ্ভিদগুলো সকলে আসলে ব্যবহার করে থাকে, সকল জীবজগতের সকলে ব্যবহার করে থাকে। তাহলে উদ্ভিদে হচ্ছে আমাদের খাদ্যের একমাত্র সোর্স, এবং খাদ্য তৈরি করা সম্ভব শুধুমাত্র উদ্ভিদের যে কোষ থেকে, সেই কোষে ক্লোরোপ্লাস্ট নামক একটা প্লাস্টিক, ক্লোরোফিল নামক সবুজ যে পিগমেন্ট থাকে, সেটা যুক্ত একটা প্লাস্টিক থাকে, এবং সেটার মাধ্যমে খাদ্যটা তৈরি করা আসলে পসিবল হয়ে থাকে। এই যে উদ্ভিদ সালোক সংশ্লেষণকারী, এরা একই সাথে বহুকোষী উদ্ভিদ হতে পারে। ফার্ন, আম গাছ, বট গাছ, আপনারা যত গাছ দেখছেন, যত কিছু আমাদের আসলে সবুজ আছে, সবকিছু আসলে প্লান্টের অন্তর্ভুক্ত। এবং এরপরে চলে আসা হচ্ছে ফাঙ্গাই। ফাঙ্গাইয়ের ভেতর হচ্ছে ক্লোরোফিল বিহীন। ফাঙ্গাই হচ্ছে সদা সর্বদা ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল বিহীন কেন বলতেছে, কারণ এরা হচ্ছে সাধারণত সবুজ। ফাঙ্গাস বলতে আপনারা পাউরুটি যখন আমরা হচ্ছে এক্সপায়ারি ডেট চলে যায়, তারপর যে জিনিসটা আসলে লোমশ হয়, সেটাই হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। আমাদের যে রিং ওয়ার্ম জাতীয় যে জিনিসগুলো স্কিনে হয়, এগুলো হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। তো ফাঙ্গাস হচ্ছে ক্লোরোফিল বিহীন, তার মানে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। সালোক সংশ্লেষণ করতে পারে না। এরা মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, যেমন মাশরুম এবং ছত্রাক। যে কোনো ফাঙ্গাসের সাথে আপনারা পরিচিত। মৃতজীবী এবং পরজীবী, এরা অবশ্যই পরজীবী, কারণ এদের খাদ্যটা নিজে তৈরি করতে পারে। তাহলে অন্যের বডিতে এদেরকে বসবাস করতে হবে। সাধারণত কোনো মৃতদেহের উপরে ফাঙ্গাস আসলে জন্মায় এবং এইভাবে আসলে মৃতদেহ ডিকম্পোজ বা নষ্ট করে ফেলে। তাহলে দেখেন ধীরে ধীরে কিন্তু আমাদের আসলে বৈশিষ্ট্য সমূহ অনেক উন্নত হচ্ছে। প্রথমে ছিল আদিকোষী, এরপরে সবগুলো চলে আসা হচ্ছে আমাদের প্রকৃত কোষে, যাতে নিউক্লিয়াস আসলে সুগঠিত থাকবে, তাই তো? এবং প্রথম যেটা ছিল সেটা ছিল সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। এরপরে দেখেন ধীরে ধীরে কিন্তু বৈশিষ্ট্যের উন্নতি ঘটছে। দেখেন প্রোটিস্টটা কিন্তু এখানে এক কোষে থেকে ধীরে ধীরে সরল বহুকোষের দিকে এগিয়ে গিয়েছে। এরপর একজন খাদ্য তৈরি করতে পারতেছে। তারপরে ফাঙ্গাই, ক্লোরোফিল বিহীন মৃতজীব অন্যের বডিতে বসবাস করতে পারতেছে এবং মাটি থেকে উঠে আসে। এবং এরপরে আসে হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে আমাদের বহুকোষী প্রাণী এবং হচ্ছে পরভোজী প্রাণী, ঠিক আছে। বহুকোষী প্রাণী এবং পরভোজী প্রাণী যারা হচ্ছে আমাদের পুষ্টি গ্রহণ করা অনেক উন্নত প্রসেসে, মাছ, পাখি, মানুষ, বিড়াল, কৃমি যা যা আছে সবকিছু হচ্ছে অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত। তাহলে পঞ্চরাজ্যে আমরা কি কি দেখলাম, প্রথমে 1 থেকে 5 যদি আমরা বলি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টে, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টে, অ্যানিমেলিয়া। ধীরে ধীরে কিন্তু এরা আসলে উন্নত হয়ে আসছে। প্রথমটা ছিল হচ্ছে আমাদের সুপার কিংডম 1 এর ভিতর। তাহলে মনেরা,
প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে প্রথম যেটা ছিল মনেরা, সেটা ছিল হচ্ছে আমাদের এককোষী এবং সেটা ছিল হচ্ছে আমাদের আদিকোষী। আদিকোষী মানে যাদের হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নেই, অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, যাদের বৈশিষ্ট্য অনেক অনুন্নত থাকে এবং ধীরে ধীরে কিন্তু তারা আসলে উন্নতির দিকে চলে আসে। তাহলে এইখানে বাকি যে চারটি আছে, এই চারটি হচ্ছে আমাদের প্রকৃত কোষী। বাকি যে চারটি থেকে আমাদের প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমেলিয়া সবগুলোই হচ্ছে প্রকৃত কোষ এবং ধীরে ধীরে কিন্তু আমাদের আসলে উন্নতির দিকে আগাতে থাকে। ঠিক আছে, এটা আমরা দেখি তাহলে সৃষ্টির শুরুতে আমরা আসলে মনেরা পেয়েছিলাম এবং ধীরে ধীরে আমরা আসলে উন্নত হয়েছি। আচ্ছা, আমরা এখানে যা হচ্ছে পড়লাম আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমরা এর পরবর্তী কনসেপ্টে আসলে চলে যাব। চলেন আমরা এখন চলে আসি হইতেছে মনেরা রাজ্যে। তাহলে আরেকবার যদি রিক্যাপ করি, তাহলে হচ্ছে আমাদের এই বিশাল সুবিশাল জীবজগৎকে আমরা আসলে তাদের পারস্পরিক বৈসাদৃশ্য, সাদৃশ্য এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেক ভাগে ভাগ করে ফেলছি, ছোট ছোট দলে বিভক্ত করে ফেলছি। এটাকে আমরা শ্রেণীবিন্যাস বলে থাকি। প্রথমে এটা করা হয়েছিল তাদের কোষের গঠনের উপর। কোষে আমরা যখন দেখেছি যে নিউক্লিয়াসটা আসলে আবৃত বা থাকে অথবা থাকে না, যখন আবৃত থাকে না সেটা হচ্ছে একদম শুরুর দিকের বৈশিষ্ট্য, বা যখন কোষ তৈরি হয়েছিল এটাকে আমরা বলি আদিকোষী বা প্রোক্যারিওটিক, এবং যেখানে আসলে নিউক্লিয়াস মেমব্রেনটা প্রপারলি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত কোষী বা হচ্ছে সুকেন্দ্রিক, অথবা বলতে পারি ইউক্যারিওটিক। ঠিক আছে, এবং এরপরে আমরা দেখে দিয়েছি হুইটেকার আসলে এটাকে আরো সুন্দর করে ডিভাইড করেছেন এবং পঞ্চরাজ্যে ভাগ করেছেন। প্রথমে ছিল হচ্ছে মনেরা, তারপর ছিল প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এর মধ্যে আমাদের মনেরা ছিল হচ্ছে সুপার কিংডম 1 অথবা প্রোক্যারিওটিক, এবং বাকি সবকিছু ছিল প্রকৃত কোষী বা হচ্ছে সুপার কিংডম 2 ইউক্যারিওটিক। তাহলে আমরা চলে আসতেছি হচ্ছে প্রথমে মনেরা, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টে, অ্যানিমেলিয়া এভাবে কিন্তু আসলে ধীরে ধীরে কোষগুলো উন্নত হয়ে থাকে, ধীরে ধীরে জীবগুলো আসলে উন্নত হয়ে থাকে। তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই। ঠিক আছে, চলেন হচ্ছে আমরা শুরু করি। প্রথমে আমরা পড়তেছি হচ্ছে মনেরা জগৎ, তাই তো? মনেরা জগৎ, তাহলে মনেরা জগৎ নিয়ে প্রথমে আমরা পড়াশোনা করতে যাচ্ছি। মনেরা জগৎটা আসলে কি ছিল? মনেরা হচ্ছে আমাদের মনে আছে কি যে মনেরা হচ্ছে আমাদের ছিল হচ্ছে মেইনলি আদিকোষী, তাই তো? এটা হচ্ছে আমাদের কিংডম 1 এবং হচ্ছে সুপার কিংডম, এটা হচ্ছে আমাদের কিংডম 1 এবং সুপার কিংডমও কিন্তু এখানে 1, আদিকোষী, তাই তো? তারপরে হচ্ছে একদম শুরুতে যারা তৈরি হয়েছিল আদিকোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছিলাম? আদিকোষের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম এদের যে কোষটা থাকে সেই কোষে কোনো প্রকৃত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আমাদের আসলে এই যে ক্রোমোজোমাল বস্তুগুলো থাকে এই বস্তুগুলো আসলে কভার থাকে না। তার মানে এই ধরনের কোনো কোষ আসলে আমরা দেখতে, এই ধরনের কোনো গঠন আসলে আমরা এই ধরনের কোনো প্রকৃত নিউক্লিয়াস আসলে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এদের সকল বৈশিষ্ট্য কি হবে? অত্যন্ত অনুন্নত বৈশিষ্ট্য থাকবে, যেহেতু একদম সৃষ্টির শুরুর দিকের কোষ। তাহলে এই যে কোষগুলো থাকবে তারা সাধারণত কি হবে? আদিকোষী হবে, অর্থাৎ তাদের নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা ক্রোমোজোমাল বস্তুগুলো কভার থাকবে না অথবা আবৃত থাকবে না। তাহলে সাইটোপ্লাজমের ভেতরে আসলে এদের যে ক্রোমোজোমাল বস্তুগুলো থাকবে, এই যে ডিএনএ বা আরএনএ গুলো থাকবে, বা আরএনএ গুলো থাকবে, এগুলো কিন্তু সাইটোপ্লাজমের ভিতরে আসলে উন্মুক্ত থাকবে, এবং এই অঞ্চলটাকে বলা হবে হচ্ছে নিউক্লিওয়েড, কারণ নিউক্লিয়াস বলতে পারছি না। নিউক্লিওয়েড, কারণ এদেরকে আমরা নিউক্লিয়াস বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি মনেরা জীবরা সবচেয়ে আদিম, মানে হচ্ছে একদম সৃষ্টির শুরুতে যাদেরকে তৈরি করা হয়েছিল এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ এরা আদি কোষে, এই জন্য এদেরকে প্রোক্যারিওটিক বলা হয়ে থাকে বা প্রোক্যারিওট বলা। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, আরেকবার, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, এবং ক্যারিয়ন বা ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট, মানে একটা অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট, তাই তো? একটা অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট। আচ্ছা,
আর প্রোক্যারিওট হচ্ছে জীবকে যখন বলতে সেলের নাম প্রোক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওট হচ্ছে জীবের নাম। এখন চলে সাথে বৈশিষ্ট্য কি কি থাকবে? তাহলে এরা সাধারণত এক কোষী, এরা সাধারণত এক কোষী, এরা সাধারণত এক কোষী। এদের কোনো রকম একটা কোষ আসলে গঠন করবে। কোষে কোনো মেমব্রেন আবৃত নিউক্লিয়াস নেই, কোষে কোনো মেমব্রেন আবৃত নিউক্লিয়াস নেই। সাধারণত এদের কোষ প্রাচীর থাকে, এদের কোষ ঝিল্লির বাহিরে, এদের কোষ ঝিল্লির বাহিরে, এদের কোষ ঝিল্লির বাহিরে একটা কোষ প্রাচীর এভাবে থাকতে, কোষঝিল্লির বাহিরে আসলে কোষ প্রাচীর থাকতে পারে, ঠিক আছে। এতে কোষ প্রাচীরটা কি দিয়ে গঠিত হবে? এদের কোষ প্রাচীরটা আসলে গঠিত হবে হচ্ছে আমাদের, এদের কোষ প্রাচীরটা গঠিত হবে হচ্ছে পেপটিডোগ্লাইকান দ্বারা। পেপটিডোগ্লাইকান কি জিনিস একটুখানি দেখে ফেলে। পেপটিডোগ্লাইকান কি জিনিস, তাই না? পেপটিডোগ্লাইকান মানে হচ্ছে, পেপটিডো মানে হচ্ছে প্রোটিন, গ্লাইকান মানে হচ্ছে কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট আর প্রোটিনের একটা মিশ্রণ দ্বারা আসলে এরা তৈরি হচ্ছে। তাহলে এদের ভিতরে আমরা কি কি দেখতে পেলাম? এদের ভিতরে দেখতে পেলাম হচ্ছে এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, এরা প্রোক্যারিওটিক অথবা এরা আদিকোষী। সুগঠিত নিউক্লিয়াস কার্বন এরা সাধারণত এককোষী এবং এরা কিন্তু ম্যাক্সিমাম টাইপের, যেহেতু একটা মাত্র কোষনিষ্ঠ কোষকে মাইক্রোস্কোপে দেখতে হয়, তাহলে এরা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক, ঠিক আছে। এবং এরা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক জীব, এরা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক জীব, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক জীব, এরা এককোষী, এদের কোনো নিউক্লিয়াস থাকবে না। এদের, এরা সাধারণত কি কি হতে পারে? এরা ফিলামেন্টাস হতে পারে। ফিলামেন্টাস মানে হচ্ছে একটার উপর আরেকটা এভাবে আসলে এরকম কয়েকটা জীব আসলে লম্বা লম্বা করে একটার উপর আরেকটা আসলে বসে থাকতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্টাস, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্টাস। এতটুকু বুঝতে পারতেছি? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফিলামেন্টাস। এরপরে আমরা আর কি কি দেখতে পারতেছি দেখেন, এরপরে আমরা দেখতে পাইতেছি হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু থাকে, তবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকবে না। তার মানে এদের ভিতর ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে, ক্রোমোজোমাল বস্তু যেটা, ঠিক আছে। ক্রোমোজোমাল বস্তু ডিএনএ অথবা আরএনএ থাকবে, তবে ডিএনএ এবং আরএনএ কখনোই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা কভার থাকবে না। এই জন্য এদেরকে এক কোষে বলতে পারি। আচ্ছা, যার নিউক্লিয়াস নেই তার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকাটা, তার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকা, লাইসোসোম থাকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকা, এই ধরনের অন্যান্য সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, একটা বিলাসিতা ব্যতীত আর কিছু না। তার মানে যার নিউক্লিয়াস নেই তার কিন্তু এই ধরনের কোনো কিছু থাকার প্রশ্ন উঠে না। বুঝতে পারছি? তাহলে এর ক্ষেত্রে অন্যান্য যে কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু আসলে অ্যাবসেন্ট থাকবে বা আসলে প্রেজেন্ট থাকবে না। এই ক্ষেত্রে অন্যান্য কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু আসলে থাকবে না। এখন আমরা চলে আসি যে তবে এদের ক্ষেত্রে কি থাকে? এদের ক্ষেত্রে রাইবোজোম থাকে। রাইবোজোম জিনিসটার সাথে কি আমরা পরিচিত কিনা? এদের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে রাইবোজোম। এদের ক্ষেত্রে হচ্ছে রাইবোজোম থাকবে। এদের ক্ষেত্রে আসলে রাইবোজোম থাকবে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে একটা জীবদেহ আসলে কি দিয়ে গঠিত? একটা জীবদেহ সহজ হলো, তার আসলে আয়োডিন ভিতরে থাকা প্রয়োজন, যেটা তার ক্রোমোজোমাল বস্তু, তার নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ পাওয়া যাবে, এবং তার জীবদেহ গঠন করার জন্য তার মিনিমাম কোষ গঠনের জন্য দরকার হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনটা তৈরি করে দেবে হচ্ছে রাইবোজোম। উভয় ক্ষেত্রে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় ক্ষেত্রে আসলে রাইবোজোম থাকে। এই জন্য রাইবোজোমকে আসলে বলা হয় থাকে হচ্ছে ইউনিভার্সাল অঙ্গাণু। তবে এই ক্ষেত্রে রাইবোজোমটা, যেহেতু এটা অনেক অনুন্নত কোষ, রাইবোজোমটা বেশ অনুন্নত থাকবে। এটাকে আমরা বলবো যে 70S রাইবোজোম। কি বলবো? 70S রাইবোজোম। এটাকে আমরা কি বলবো? 70S রাইবোজোম থাকবে। তাহলে একটা অনুন্নত রাইবোজোম থাকবে। তাহলে রাইবোজোম কিরকম থাকবে? অনুন্নত একটা রাইবোজোম থাকবে। এদের ক্ষেত্রে আসলে কি ধরনের বিভাজন হবে? এদের ক্ষেত্রে আসলে দ্বিবিভাজন হবে। দ্বিবিভাজন হচ্ছে জাস্ট একটা কোষ থেকে আরেকটা কোষে ভেঙে যাওয়া, অর্থাৎ কোনো জটিল কোনো প্রক্রিয়ায় বিভাজন হবে না। জাস্ট এরকম একটা কোষ থেকে এরকম দুটো কোষ তৈরি হওয়ার যে গঠনটা, এটাকে আমরা বলি ডি বিভাজন বা অ্যামাইটোসিস। এইভাবে আসলে বিভাজিত হবে। এদের ক্ষেত্রে কোনো পুষ্টি থাকবে না। এটা পুষ্টি আসলে কখনোই, এরা কখনো খাবার গলদকরণ করতে পারবে না বা চাবাতে পারবে না, অথবা খাবারকে হজম করতে পারবে না। এদের ক্ষেত্রে থাকবে পুষ্টি, থাকবে হচ্ছে শোষণ জাতীয় প্রক্রিয়া। জাস্ট অন্যের পুষ্টি সরাসরি আসলে গ্রহণ করবে, ঠিক আছে। শোষণ প্রক্রিয়া পুষ্টি গ্রহণ করবে। তাহলে আমরা যদি বইয়ের সাথে একটুখানি মিলে যে সবগুলো পয়েন্ট আমরা আসলে পড়লাম কিনা আমরা একটুখানি দেখি বইয়ের মধ্যে কি কি লেখা আছে। এরা এককোষী ফিলামেন্টাস, অর্থাৎ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে কলোনির। এরা সাধারণত কলোনি বা একসাথে অনেকে বসবাস করতে পারে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে, তবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। এতে কোষের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অনুপস্থিত থাকে। তবে এতে কিসের? রাইবোজোম থাকে। এবং রাইবোজোমটা কিরকম হবে? রাইবোজোমটা হবে হচ্ছে আমাদের বেশ অনুন্নত একটা রাইবোজোম, এবং হচ্ছে 70S। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এবং আর কি কি থাকতে পারে? এদের খাদ্য কিভাবে গ্রহণ করবে? খাদ্য গ্রহণ করবে হচ্ছে শোষণ পদ্ধতিতে, মানে অন্য থেকে নেবে। এবং বংশবৃদ্ধি কিভাবে করবে? বংশবৃদ্ধি করবে হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে। এবং উদাহরণ দেখে ফেলে, উদাহরণে কি কি আছে? উদাহরণের ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া থাকতে পারে, আমাদের সায়ানো ব্যাকটেরিয়া থাকতে পারে, আমাদের হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া থাকতে পারে। আপনাদের বইয়ে ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করা আছে, এক্ষেত্রে আমাদের ঈশ্বরীয় কোলের নামটা জানতে হবে, এবং জানতে হবে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো শব্দের অর্থ হচ্ছে নীল। সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল।
এই যে আমরা ব্ল্যাকবোর্ডে যে কালারে দেখছি এই কালারের আসলে কি থাকে, এটা হচ্ছে আমাদের নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে। নস্টক অ্যানাবেনা নাম জানতে হবে আমাদের, কারণ এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। এদের গুরুত্ব, তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার ছবি যদি আঁকি, এটা হতে পারে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটা আমাদের হচ্ছে 3 মার্কের কোশ্চেনে আঁকতে হবে, কারণ আমাদের যখন 3 মার্কের কোশ্চেন যাবে তখন আমাদের এগুলোর বৈশিষ্ট্য জানতে যাবে এবং আমাদের হচ্ছে ছবি আঁকতে হবে। তো আমরা এভাবে একটা ব্যাকটেরিয়া এঁকে দিতে পারবো। কেমন? গুরুত্ব কি কি? এরা হচ্ছে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। নাইট্রোজেন সংবন্ধন মানে হচ্ছে বাতাস থেকে নাইট্রোজেন গুলো গাছের যে মূল থাকে সে মূলে আসলে নিয়ে যায়, যাতে হচ্ছে মাটি আসলে উর্বরতা লাভ করতে পারে। আমাদের বাড়িতে রোগ সৃষ্টি করে, যেরকম কলেরা, যক্ষ্মা, ঠিক আছে, এই ধরনের অনেক ধরনের রোগ সৃষ্টি করতে পারে এবং পচন এবং পুনর্ব্যবহারে সাহায্য করে। যে কোনো ধরনের পচনের ক্ষেত্রে আসলে আমাদের ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তাহলে এখন এটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং আমরা পরবর্তী টপিক আসলে চলে যাবো এটার পরে। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। Okay, এখন আমরা চলে আসলাম হচ্ছে প্রোটিস্টা জগতে। এখন আমরা কিছু চলে আসতেছি, এখন আমরা চলে আসবো হচ্ছে প্রোটিস্টা জগতে, বা হচ্ছে আমাদের কিংডম 2, যেটা হচ্ছে আমাদের প্রোটিস্টাতে আসলে আমরা এখন চলে আসবো। ওকে, তাহলে হচ্ছে প্রোটিস্টা, তাই তো? প্রোটিস্টা আমাদের কোন জগৎটা? প্রোটিস্টা হচ্ছে আমাদের সুপার কিংডম 1, মনে আছে? সুপার কিংডম 2 যেটা ছিল আমাদের, সুপার কিংডম 2 এবং হচ্ছে এটা আমাদের নর্মাল কিংডম 2, ঠিক আছে। সুপার কিংডম 2 তে আমরা পড়েছিলাম সুপার কিংডম 2 হচ্ছে আমাদের প্রকৃত কোষী, মনে আছে? প্রকৃত কোষী, প্রকৃত কোষী। ইউ শব্দের অর্থ হচ্ছে ট্রু অথবা প্রকৃত, আর এটা মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। প্রকৃত কোষে, এবং এদিকে আমরা বলছি প্রথম প্রকৃত কোষে। কেন প্রথম প্রকৃত কোষে বললাম? কারণ আপনারা যদি মনে করে দেখেন তাহলে হচ্ছে আমাদের কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই তো? এবং এই পর্যন্ত ছিল হচ্ছে, মনেরা পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আদিকোষী বা হচ্ছে প্রোক্যারিওটিক। তাহলে এখান থেকে প্রোটিস্টা থেকে শুরু, তাহলে প্রোটিস্টা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত হচ্ছে আমাদের ছিল সুপার কিংডম 2। তাহলে এটাকে আমরা বলতে পারি না প্রথম সুপার কিংডম 2 অথবা প্রোটিস্টা। আচ্ছা, তাহলে চলে আসলাম হচ্ছে প্রথম প্রকৃতি। আবার আপনারা অবশ্যই জানেন প্রকৃতি কোষে আমরা কি বলতে পারছি, যে নিউক্লিয়াসটা আসলে এরকম, ক্রোমাটিন ফাইবার গুলো আসলে এরকম সুন্দর করে আমাদের দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা যখন আসলে আবৃত থাকে, তখন সেটাকে আসলে আমরা বলি হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস অথবা একটা প্রকৃত নিউক্লিয়াস, ঠিক আছে। দেখেন এখানে বলে দিচ্ছি যে এদের সুগঠিত নিউক্লিয়াস আসলে বিদ্যমান। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে এদের এসে চলে আসে, এরা সাধারণত এককোষী হতে পারে অথবা সরল বহুকোষী হতে পারে। যে অনেকের ক্ষেত্রে এরকম যে নর্মাল এরকম একটা কোষ দ্বারা গঠিত, তবে এরকম কোষ আসলে ধীরে ধীরে এরকমও হতে পারে, ঠিক আছে। এখানে একটা নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, এরা সাধারণত এককোষী থাকতে পারে অথবা অনেক সময় হচ্ছে এরকম কলোনি হিসাবেও বসবাস করতে পারে। বুঝতে পারলাম। আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস আছে এবং এদের ক্ষেত্রে রাইবোজোমও থাকবে। অবশ্যই এদের রাইবোজোম কিরকম থাকবে? এদের ক্ষেত্রে যে রাইবোজোম থাকবে, কারণ এদের আসলে প্রোটিন তৈরি করতে হবে, এদের রাইবোজোম আসলে থাকবে হচ্ছে একটা উন্নত রাইবোজোম থাকে। এদের রাইবোজোম থাকে হচ্ছে 80S অথবা উন্নত রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে বডির জন্য প্রোটিন তৈরি করা। সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং এদের ক্ষেত্রে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু উপস্থিত থাকবে। সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভেতরে কি কি আছে আমরা একটুখানি দেখে ফেলি। সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভেতরে কি কি আছে? রাইবোজোম তো আছে, রাইবোজোম ছাড়াও আমাদের মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, থাকতে পারে লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থাকতে পারে হইতেছে গলজি বডি, ঠিক আছে।
এই সকল অঙ্গাণু আসলে উপস্থিত থাকবে। তাহলে আমরা এখানে চলে এসে কি কি লিখা আছে বই দেখে ফেলি। প্রোটিস্টা হচ্ছে এরা এককোষী বা বহুকোষী একক অথবা কলোনিয়াল দলবদ্ধ হিসেবে থাকতে পারে অথবা ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, যেটা আমরা বুঝি সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে আমাদের এরকম নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আসলে আবৃত থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে। দেহের সকল ধরনের সাইটোপ্লাজমে অঙ্গাণু উপস্থিত। খাদ্য গ্রহণ শোষণ অথবা ফটোসিনথেটিক উপায়ে হতে পারে এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস খুবই জটিল একটা প্রক্রিয়া, ঠিক আছে। মাইটোসিস খুবই জটিল একটা প্রক্রিয়া। এখানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এভাবে আসলে বংশবৃদ্ধি করে। তাহলে এদের বংশবৃদ্ধি আসলে কিভাবে হতে পারে? বংশবৃদ্ধি আসলে অযৌন জননের মাধ্যমে হবে। অযৌন জনন মানে হচ্ছে যেখানে যৌন জনন মানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট আসলে যেখানে থাকছে না, সেটাকে আমরা বলতেছি অযৌন জনন। অযৌন জনন আসলে কোনটার মাধ্যমে হচ্ছে? অযৌন জননের বংশবৃদ্ধি হচ্ছে, যেটা আমাদের হবে হচ্ছে সরল মাইটোসিস দ্বারা। সরল মাইটোসিস দ্বারা, ঠিক আছে। সরল মাইটোসিস দ্বারা আসলে আমাদের ওদের দেহ বৃদ্ধি পাবে। দেখি এরা কি কি হতে পারে। অনেক সময় এরা সালোক সংশ্লেষ হতে পারে, অনেক সময় সালোক সংশ্লেষ নাও হতে পারে। শৈবাল, শৈবাল যেটা আমরা দেখি, হ্যাঁ, যে বর্ষাকালে যে আমাদের আহ জায়গায় জায়গায় যে জায়গাটা আসলে স্যাঁতসেঁতে হয়ে যায়, সেই জায়গাটাতে যে পিচ্ছিল কেটে পড়ি আমরা, ঠিক আছে। সবুজ সবুজ যে কার্পেটের মতো যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আসলে শৈবাল। শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষী, মানে এদের ভিতরে অনেক সময় প্লাস্টিক থাকতে পারে, সব ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তবে আবার কিছু কিছু হচ্ছে পরভোজী, যেমন প্রোটোজোয়া, যেরকম হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু, ঠিক আছে। ম্যালেরিয়ার জীবাণু এই ধরনের জিনিসপত্র থাকে। এরা হচ্ছে প্লাজমোডিয়াম, এরা আসলে অন্যের বডিতে বসবাস করে, অন্যের বডি থেকে খাদ্য গ্রহণ করে, তাদেরকে বলা হয় পরভোজী, ঠিক আছে। এবং জলজ পরিবেশেও বসবাস করতে পারে। কিছু উদাহরণ দেখি। উদাহরণের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে অ্যামিবা এবং অ্যামিবা ছদ্মপদ ব্যবহার করে, সুডো পড়িয়ে দেবে হবে। এইটা হচ্ছে অ্যামিবা, যেটা আপনাদের পরীক্ষায় অবশ্যই আঁকতে হবে। একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং এখানে সাইটোপ্লাজম গুলা থাকবে। এই সাইটোপ্লাজম গুলা থাকবে, ঠিক আছে। এই সাইটোপ্লাজমটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে ছদ্মপদ। ছদ্মপদ কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে ছদ্মপদ। ছদ্মপদ, ছদ্ম মানে হচ্ছে সুডো বা হচ্ছে ফেক। ছদ্ম মানে সুডো বা ফেক, আর পদ মানে হচ্ছে পা, তার মানে নকল পা। এই যে সাইটোপ্লাজম যে এখানে একটা অভিক্ষেপ তৈরি করলো, এটাই হচ্ছে তার ছদ্মপদ। তার মানে সে তার সাইটোপ্লাজম দিয়ে আসলে এইভাবে করে, তার সাইটোপ্লাজম থেকে এইভাবে করে ছদ্মপদ বের করে এভাবে এভাবে আগায় যাবে, ঠিক আছে। ছদ্মপদে এরপরে হচ্ছে প্যারামাইসিম। প্যারামাইসিম হচ্ছে সিলিয়া দ্বারা আসলে। প্যারামাইসিম কি করে? এরকম তার ভিতরে কিছু সিলিয়া থাকে, এগুলো দ্বারা আসলে চলাচল করে। চুলের মতো অঙ্গাণু থাকে, এটা চলাচল করে। ইউগ্লেনা হচ্ছে ফ্লাজেলা দিয়ে চলে। ফ্লাজেলা হচ্ছে এটা, এবং নিচে একটা এক্সট্রা লেজের মধ্যে থাকে, এটাকে বলা হয় ফ্লাজেলা। কেউ কেউ হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের বই হচ্ছে ডায়াডম। আপনাদের এই ছবিটা লাগবে আর হচ্ছে এই ছবিটা লাগবে। এটা হচ্ছে ডায়াটম। ডায়াটম হচ্ছে আমাদের সবসময় সমুদ্রে থাকে, ঠিক আছে। সমুদ্রের প্ল্যাঙ্কটন, সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা আসলে খেয়ে থাকে ছোট ছোট মাছেরা, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নেবো এবং পরবর্তী টপিকে চলে যাব। চলো আমরা আসলে পরবর্তী টপিকে চলে যাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফাঙ্গাই। ফাঙ্গাই, ঠিক আছে। ফাঙ্গাই হচ্ছে আমাদের ছত্রাক। ফাঙ্গাই হচ্ছে আমাদের ছত্রাক। ছত্রাকের সাথে আমরা পরিচিত না মাশরুম যেটা, ঠিক আছে। ছত্রাক হচ্ছে ওইটা যেটার সাথে আমরা পরিচিত, যেটা হচ্ছে আমাদের যে কোনো খাবার আসলে 3-4 দিন রেখে যে মোল্ডটা হয়, যে ছত্রাকটা, যে ফাঙ্গাসটা ধরে, আমরা সেটা নিয়ে পড়াশোনা করতেছি। এটা একটা জীব, এটা না উদ্ভিদ না প্রাণী, এটা একটা সাধারণ একটা জীব। এই জীবটার নাম হচ্ছে ফাঙ্গাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে ফেলি এটা কিরকম। এটা হচ্ছে আমাদের যে পাউরুটি যখন আমরা রেখে দিই বা খাবার রেখে দিই, কিছুদিন পরে আমরা দেখি না যে ওখানে মোল্ড হয়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, বা অনেক পুরোনো পুরোনো জিনিস আমরা দেখি না, অনেক পুরোনো দিনের জিনিসপত্র চিকেনে সাদা সাদা ছোপ ছোপ হয়ে গেছে, ফাঙ্গাস। তারপর আমরা দেখি না মাশরুম খাই, মাশরুম হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। এই ফাঙ্গাই, তাহলে আমরা পড়তেছি হচ্ছে ফাঙ্গাই হচ্ছে আমাদের কিংডম 3 ফাঙ্গাই। এটা অবশ্যই সুপার কিংডম 2 এর ভিতরে পড়েছিল, ঠিক আছে। মনে যদি করি এটা সুপার কিংডম 2, তার মানে এরা হচ্ছে প্রকৃত কোষী, এরা হচ্ছে
প্রকৃত কোষী। তবে এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা ক্লোরোফিল বিহীন। আবার মনে করি দিই ক্লোরোফিল জিনিসটা কি। ক্লোরোফিল হচ্ছে আমাদের সবুজ বর্ণ কণিকা, যেটা সূর্যের আলোকে ট্র্যাপ করতে পারে। সেই সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে ভেঙে তৈরি করে জীবজগতের একমাত্র খাবার, যেটা হচ্ছে গ্লুকোজ, সেটা তৈরি করতে পারে হচ্ছে শুধুমাত্র ক্লোরোফিলের কারণে। ঠিক আছে, প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, ফাঙ্গাই হচ্ছে ক্লোরোফিল বিহীন, তার মানে এরা কি করতে নিজের খাদ্য নিজে কখনোই তৈরি করতে পারবে না। তাহলে এরা খাবারের জন্য নিশ্চয়ই অন্য কোনো মানুষের উপর বা অন্য কোনো জীবন্ত বস্তুর উপর আসলে নির্ভরশীল। এই জন্য বলা হচ্ছে অন্য কোনো জৈব পদার্থ থেকে আসলে পুষ্টি গ্রহণ করে। সেটা জীবন্ত বস্তু হতে পারে, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মৃত বস্তুও হতে পারে। সেটা জীবন্ত বস্তু হতে পারে, অথবা সেটা মৃত বস্তুও হতে পারে। মৃত বস্তু সাধারণত যে কোনো মৃত বস্তুর উপরে আসলে ফাঙ্গাস আসলে জন্মে যায় এবং মৃত বস্তুটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ওখান থেকে তারা আসলে পুষ্টি গ্রহণ করতে পারে। তাহলে আমরা যদি একটুখানি দেখি এদের বৈশিষ্ট্য কি কি হবে। প্রথমে আপনারা বুঝে গেছেন যে এদের বৈশিষ্ট্য হতে হবে যে এরা হচ্ছে আমাদের প্রথমে কি কি হতে হবে। প্রথমে এরা হতে হবে হচ্ছে প্রকৃত কোষী। প্রকৃত কোষে, এবং এই কোষের ভেতরে একটা হচ্ছে কোষ প্রাচীর থাকবে, বাইরে একটা কোষ প্রাচীর থাকবে, যেটা কাইটিন দ্বারা তৈরি হয়ে থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা আপনারা সি টেস্টে ফেস করেন, হাফ ইয়ারলিতে ফেস করেন, অ্যানুয়ালসে ফেস করেন, প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক শক্ত পদার্থ দ্বারা তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক শক্ত পদার্থ দ্বারা তৈরি। আচ্ছা, তাহলে দেখেন এদের ক্ষেত্রে কি কি হচ্ছে। আহ ছত্রাক হচ্ছে আমাদের প্রকৃত কোষী। এরা সাধারণত এককোষী হতে পারে, অথবা হচ্ছে মাইসেলিয়াম দ্বারা গঠিত হতে পারে। এরা সাধারণত কি কি হতে পারে, এরা হচ্ছে এককোষী হতে পারে, মানে একটা কোষই হচ্ছে বডি শেষ, এককোষী হতে পারে, অথবা এরা মাইসেলিয়াম হচ্ছে ছোট্ট সুতার মতো, যেটা দ্বারা আসলে কলোনি গঠন করতে পারে। মাইসেলিয়াম হচ্ছে সুতোর মতো একটা গঠন, যেটা দ্বারা আসলে কলোনি গঠন করা সম্ভব। আমরা একটুখানি দেখি মাইসেলিয়াম কিরকম। আপনারা যে ছত্রাকটার সাথে পরিচিত, তাই তো? এরকম একটা ব্যাঙের সাথে বা হচ্ছে মাশরুমের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত, তাই তো? এই যে দেখেন, এটা হচ্ছে ফুটবডি, এটা হচ্ছে স্টেম। হ্যাঁ, এটার নিচে এরকম উদ্ভিদের ইসের মতো এরকম ছড়ানো থাকে। ঠিক আছে, এখান থেকে কি করবে, আরো একটা মাশরুম তৈরি করতে পারবে। ঠিক আছে, একটার সাথে আরেকটা মাশরুম কানেক্টেড থাকবে। ঠিক আছে, এইভাবে আসলে আমাদের মাইসিলিয়াম দ্বারা গঠন হয়, এবং সবাই সব পরস্পরের সাথে কানেক্টেড থাকে। এটাকে আমরা বলি হচ্ছে কলোনি গঠন করতে পারে, অথবা মাইসিলিয়াম দ্বারা সুতার মতো মাইসিলিয়াম দ্বারা আসলে গঠন করতে পারে। মাইসিলিয়াম জিনিসটা বুঝতে পারছে, মাইসিলিয়াম জিনিসটা হচ্ছে আমাদের ছত্রাকের একটা রুট বা হচ্ছে মূলের মতো। এটা দেখতে কিসের মতো হবে, এটা দেখতে হবে হচ্ছে সুতোর মতো। ঠিক আছে, পাতলা পাতলা সুতোর মতো। এই সুতো আবার হচ্ছে মাইক্রোস্কোপ নিচে দেখা যাবে। তাহলে পাউরুটিতে যখন একটা সাইডে ফাঙ্গাস ধরে, আসলে পুরো পাউরুটির যে প্যাকেটে ছোট পাউরুটি থাকে, সবগুলোর ভিতরে কিন্তু মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যাবে এরকম মাইসিলিয়াম ছড়ায় পড়েছে। তাহলে পুরো জায়গাটাই কিন্তু আসলে ইনফেস্টেড হয়ে গেল। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। এরপরে আমরা চলে আসি হচ্ছে এরা কোথায় থাকতে পারে। এরা হচ্ছে আমরা দেখলাম যে কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত হতে পারে। ঠিক আছে, এবং আমরা আরো দেখে ফেলি এরা সাধারণত কি হতে পারে। সাধারণত মৃতজীবী, মৃতদেহ থেকে পুষ্টি গ্রহণ করে, স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী। ঠিক আছে, আবার পরজীবী বা প্যারাসাইটিক, অনেক সময় অন্যের বডি থেকে পুষ্টি গ্রহণ করে, কারণ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে এরা অটোট্রফ না। এরা কি, এরা হচ্ছে হেটারোট্রফ। হেটারা মানে বড়, ট্রফ মানে হচ্ছে খাদ্য তৈরিকারী। ঠিক আছে, অন্য খাদ্য তৈরি করে দিতে পারে। এবং এদের ক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই অবশ্যই ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, কারণ এরা ক্লোরোফিল বিহীন। তাহলে এরা হচ্ছে কখনোই সবুজ রঙের হবে না, এরা কিন্তু সাদা সাদা জাতীয় রঙের হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের রঙিনও দেখা যায়, তবে ক্লোরোফিল তো আর নাই, তাই না? তো এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা হচ্ছে ক্লোরোফিল বিহীন। খাদ্য গ্রহণ করবে হচ্ছে, যেহেতু ওরা মৃতজীবী বা হচ্ছে পরজীবী, ওরা আসলে শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে
থাকে, ঠিক আছে? এবং এটা হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে। এখন স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে বলতে কি বুঝি? স্পোর দ্বারা বংশবৃদ্ধি করা বুঝি যেতে ক্ষেত্রে কোনো জনন কোষ তৈরি হয় না, ঠিক আছে? জনন কোষ তৈরি হয় না, ছোট্ট একটা মানে কোষের মতো, বাট এটা আরেকটু ওয়েল স্ট্রাকচার একটা গঠন থাকে, সেই জিনিসটা দিয়ে আসলে ওরা যা সংখ্যা বৃদ্ধি করতে থাকে। আপনারা আসলে যত সময় অতিক্রম হবে অন্যান্য চ্যাপ্টারে যখন আমরা যাবো, আমরা এই স্পোর জিনিসটা ক্লিয়ারলি বুঝবো। তাহলে এটা বংশবৃদ্ধি করবে কিভাবে? বংশবৃদ্ধি করবে হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা। হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোমের সেট একটা করে থাকবে, ঠিক আছে? বংশবৃদ্ধি করবে হচ্ছে স্পোর গঠনের মাধ্যমে, ঠিক আছে? স্পোর গঠনের মাধ্যমে। স্পোর হচ্ছে এটা কিরকম হবে? এটা হবে হ্যাপ্লয়েড স্পোর। এতটুকু একটুখানি আমরা তুলে ফেলি এবং আমরা এটার আগে একটুখানি দেখে ফেলি উদাহরণ কি কি আছে। মাশরুম, যেটা আপনারা খান, অ্যাগারিকাস বলা হয় থাকে, এটা খাদ্যযোগ্য মাশরুম। পেনিসিলিয়াম, ভেরি 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 আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? পেনিসিলিয়াম হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে তৈরি করা হয়, ঠিক আছে? অনেক অনেক নাম করা অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিয়াম, খুবই 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 ইম্পর্টেন্ট পেনিসিলিয়াম, ঠিক আছে? রুটির ছাঁচ তৈরি করতে করে এবং ইস্ট, আমরা যে এই যে কেক বানাই, পাউরুটি বানাই, তাই না? ইস্ট ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটুখানি দেখে ফেলি মাশরুম। আপনাদের অবশ্যই এরকম করে একটা ছবি আসলে আঁকতে হবে। এই মাশরুমের ছবি আপনাদেরকে আঁকতে হবে। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, আমরা পরবর্তী টপিকে চলে যাব। চলুন আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে আমাদের প্ল্যান্টিং, যেখানে আমরা প্ল্যান্টের সাথে আসলে পরিচিত হব, তাই তো? ঠিক আছে, তাহলে যে প্ল্যান্টিং হচ্ছে আমাদের, চলে যাচ্ছি হচ্ছে আমরা প্ল্যান্টি। প্ল্যান্টি হচ্ছে আমাদের কিংডম 4, ঠিক আছে? প্ল্যান্টি হচ্ছে আমাদের কিংডম 4, যেখানে আসলে আমরা সবুজ উদ্ভিদ, এই ধরনের সবুজ উদ্ভিদ যেখানে আমরা আসলে দেখবো, সেটাকে আমরা বলবো হইতেছে প্ল্যান্টি, ঠিক আছে? সবুজ উদ্ভিদ। তাহলে এটা কিরকম হবে? এটা অবশ্যই সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত মানে হচ্ছে এরা প্রকৃত কোষী, এরা প্রকৃত কোষী, তাই তো? এরা প্রকৃত কোষী এবং এরা কি করে? সবুজ রঙের। তার মানে এরা কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় স্বভোজী, এদেরকে বলা হয় স্বভোজী বা অটোট্রফ। অটো মানে হচ্ছে নিজ, ট্রফ মানে হচ্ছে খাদ্য। তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার চলে আসতেছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের ব্যাপারটাতে। দেখেন এই যে একটা উদ্ভিদ আসলে গঠন করে, ঠিক আছে? এই যে পাতাটা, এই পাতাটার ভিতর কি থাকে? পাতার রং কি হয়? পাতার রং হচ্ছে সবুজ হয়, তো এই পাতাটা সবুজ রঙের কেন হয় বাবা বলেন তো? এই পাতাটা এই জন্য, কারণ পাতার ভিতরে থাকে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, পাতার ভিতরে থাকে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের ভিতরে একটা, প্লাস্টিড হচ্ছে পাতার যে হচ্ছে কোষ, এই কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড। প্লাস্টিডের ভিতরে একটা সবুজ বর্ণকণিকা থাকে, যেটার নাম হচ্ছে ক্লোরোফিল, যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল কি কি রঙের থাকে? ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণ কণিকা। এই যেসব প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল থাকে তাদেরকে বলা হয় হচ্ছে মেইনলি ক্লোরোপ্লাস্ট। আপনার এই ওয়ার্ডটা শুনে আসছে, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? যে সকল প্লাস্টিডের ভিতরে সবুজ রঙের বর্ণকণিকা থাকে তাদেরকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে কি করে? এইখানে যে সূর্যের আলোটা থাকবে, এই সূর্যের আলোটাকে আসলে ট্র্যাপ করবে এবং এই যে উদ্ভিদ, এই যে উদ্ভিদের যে মূল, এই মূল দ্বারা উদ্ভিদ যে পানিটা গ্রহণ করছে, এই পানিটা আসলে এখানে চলে আসবে পাতার ভিতর। পানি চলে আসলো, সূর্যের আলো চলে আসলো, ক্লোরোফিল এখানেই আছে। আর বাতাস থেকে চলে আসলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বাতাস থেকে আলো চলে আসলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এই সবগুলো মিলে এখন কি করবে দেখেন, আমাদের এই হচ্ছে সূর্যের আলো,
পানি এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড মিলে কি করবে আমাদের এখান থেকে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ জাতীয় খাদ্য। ঠিক আছে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? গ্লুকোজ জাতীয় খাদ্য। আর তৈরি করবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তৈরি করবে আর তৈরি করবে হচ্ছে গ্লুকোজ জাতীয় খাদ্য। ঠিক আছে, এই অক্সিজেন আর গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করবে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ। তাহলে হচ্ছে সালোক সংশ্লেষণ জিনিসটাকে বলতে পেরেছি। সালোক মানে হচ্ছে আলো সহ তৈরি করা। ঠিক আছে, আলো সহ তৈরি করা। ঠিক আছে, কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। কিরকম খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। কিরকম খাদ্য তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। কারা তৈরি করবে? যাদের ভিতরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের কণিকা। ক্লোরোফিল যুক্ত যে প্লাস্টিক, সেখানে আসলে সূর্যের আলো ট্র্যাপ হবে এবং আলো দ্বারা আসলে আমাদের কি কি ইউজ করবে? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি যোগ করে আমাদের কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আর কি তৈরি করবে? আর তৈরি করবে হচ্ছে অক্সিজেন। এই প্রসেসটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এটা যারা করে তারা হচ্ছে সবুজ রঙের হয়, তাদেরকে বলা হয় হচ্ছে সবুজ উদ্ভিদ। তাদেরকে বলা হয় হচ্ছে সবুজ উদ্ভিদ, অর্থাৎ তারা হচ্ছে প্লান্টের অন্তর্ভুক্ত। তাহলে প্লান্টের ভিতরে কি থাকবে? প্লান্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের সবুজ বর্ণকণিকা বা হচ্ছে ক্লোরোফিল, এবং তারা কি করবে? সালোক সংশ্লেষণ তৈরি করবে। যেহেতু সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি করে আসলে শর্করা খাদ্যটা পুরা জীবজগতে ব্যবহার করবে, তখন যেহেতু নিজে ব্যবহার করবে, এই জন্য ওকে বলা হয় স্ববুঝি, অথবা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে দেখে ফেলে কি কি হবে? সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী একটা জীব হবে এবং এদের কোষ প্রাচীর থাকবে। উদ্ভিদ কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকে? এদের হচ্ছে এরকম নিউক্লিয়াসের পাশে কি থাকে? একটা কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত হয়। সেলুলোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। তাহলে হচ্ছে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকবে। এদের ভিতরে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকবে। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকবে প্লাস্টিকের ভিতর। তার শীর্ষক প্লাস্টিককে বলবো ক্লোরোপ্লাস্ট, এবং সালোক সংশ্লেষণ করবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আসলে খাদ্য তৈরি করবে, এবং এরা সাধারণত গতিহীন। আপনারা জানেন উদ্ভিদ এবং প্রাণীর অন্যতম বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ গতিহীন, প্রাণী গতিযুক্ত। উদ্ভিদ সাধারণত গতিহীন এবং মাটিতে আবদ্ধ। উদ্ভিদ গতিহীন এবং মাটিতে আবদ্ধ এবং উন্নত বৈশিষ্ট্য ধারণকারী হলে এরা যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়াতে বংশবৃদ্ধি করতে পারবে। তাহলে দেখি আমরা বইয়ে কি কি লেখা আছে। বইয়ে লেখা আছে হচ্ছে এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। টিস্যু বলতে আমরা বুঝি হচ্ছে যখন একাধিক কোষগুচ্ছ, একটা কোষগুচ্ছ যখন একই সাথে একই উৎপত্তি থেকে একই কাজ করে, তখন সেটাকে টিস্যু বলা হয়ে থাকে। অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ জিনিসটা কি? যখন আসলে আমাদের একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট যখন মিলিত হয়, ঠিক আছে, একটা যখন মেল গ্যামেট আমরা যেটা বলি হচ্ছে একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, হ্যাঁ। একটা স্ত্রী গ্যামেট, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর একটা পুং গ্যামেট যখন মিলিত হয়, একটা স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, ঠিক আছে। স্ত্রী গ্যামেট পুং গ্যামেট যখন মিলিত হয় তখন কি হয়? একটা জাইগোট তৈরি করে, ঠিক আছে। জাইগোট হচ্ছে প্রথম সৃষ্ট কোষ, যেখান থেকে আমরা সবাই আসলে বেরোচ্ছি। এই জায়গাটা আসলে মাইটোসিস এর মাধ্যমে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এরকম করতে করতে একসময় হচ্ছে ভ্রূণ তৈরি করে, এবং এই ভ্রূণটি পরে পূর্ণাঙ্গ প্রাণীতে গঠন করে, ঠিক আছে। তাহলে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আসলে ভ্রূণ তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে আসলে ভ্রূণ তৈরি হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখি উদ্ভিদে আসলে ভ্রূণের পর্যায়টা কোথায়? ডিপ্লয়েড পর্যায় থেকে ভ্রূণ শুরু হয়। ডিপ্লয়েড পর্যায় মানে কি? এই যে আমরা গ্যামেটটা দেখছিলাম, গ্যামেট আসলে ক্রোমোজোম সংখ্যা থাকে হ্যাপ্লয়েড বা অর্ধেক অর্ধেক, ঠিক আছে। আর এখানে জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে, দুটো থাকে। এবং এখানে এই ভ্রূণ কিন্তু আমাদের ডিপ্লয়েড দশা থেকে শুরু হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে ভ্রূণটা আসলে ডিপ্লয়েড দশা থেকে শুরু হচ্ছে। এরপর আমরা একটুখানি চলে আসি যে আমাদের কি কি পর্যায় থেকে। দেখেন এরা সাধারণত স্থলজ এবং জলজ হতে পারে। এদের যৌনচলন অ্যানাইসোগ্যামাস। এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কি জিনিস। এতটুকু আমরা বুঝছি কিনা বুঝতে চলেন আমরা হচ্ছে অ্যানাইসোগ্যামাস জিনিসটা বলে আমাদের বই একটা ওয়ার্ড লেখা আছে যে হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এ মানে হচ্ছে, আচ্ছা, এ মানে হচ্ছে না, এ মানে হচ্ছে না, আর আইসো মানে হচ্ছে একই, আর গ্যামাস মানে হচ্ছে গ্যামেট। তার মানে হচ্ছে একই না এরকম দুইটা গ্যামেট দিয়ে আসলে এরা যৌন জনন করবে। একই না এরকম দুইটা গ্যামেট দিয়ে আসলে যৌন জনন করবে। তাহলে কি হচ্ছে দেখেন, মেল গ্যামেটটা হবে ছোট আর ফিমেল গ্যামেটটা হবে হচ্ছে বড়। দেখেন
ফিমেল গ্যামেটটা হবে হচ্ছে বড়। এইরকম একটা গঠন যখন তৈরি করবে সেটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামেস। অ্যানাইসোগ্যামেস গ্যামেট মানে হচ্ছে জননকোষ, জননকোষের মাধ্যমে প্রজনন হয়। প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধি করা, তার একটা অফস্প্রিং, একটা সন্তান জন্মাতে রেখে যাওয়া। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে আহ আকার আকৃতি এবং শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ হয়। দেখেন আকার আকৃতি এদের দুজনের ডিফারেন্টটা, একটা ছোট একটা বড়, তাই তো? একটা হচ্ছে আমাদের পুরুষ বা মেল, একটা হচ্ছে আমাদের নারী বা স্ত্রী বা হচ্ছে ফিমেল। তাহলে হচ্ছে আকার আকৃতি এবং ধর্ম অনুযায়ী এটা ডিফারেন্টটা, আকার আকৃতি এবং বৈশিষ্ট্যতে এটা ভিন্ন। এই দুটো যখন মিলিত হবে, মিলিত হয়ে একটা জাইগোট তৈরি করবে, একটা জাইগোট তৈরি করবে, সেই জাইগোট থেকে আসলে আমাদের বংশ বৃদ্ধি করবে। এইটাকে আসলে বলা হয় হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়া। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি না? অ্যানাইসোগ্যামাস, অ্যান মানে না, আইসো মানে একই, গ্যামাস মানে গ্যামেট, একই ধরনের নয়, এরকম দুইটি গ্যামেট, অর্থাৎ ভিন্ন ধর্মী দুইটি গ্যামেট। ভিন্ন ধর্মী বলতে কি কি বোঝা হয়ে থাকে? একটা মেল একটা ফিমেল, এবং সেটা আকার আকৃতি সবকিছু ভিন্ন হবে, একটা ছোট হবে একটা বড় হবে। সাধারণত ফিমেলটা বড় হবে এবং মেলটা ছোট হবে। আপনারা সবসময় মনে রাখবেন যে ফিমেল গ্যামেট আকারে বড় হয়, মেল গ্যামেট আকারে ছোট হয়। সেখানে আবার উল্লেখ করছে গ্যামেট হচ্ছে জনন কোষ। জনন কোষ হচ্ছে যে কোষের মাধ্যমে আমাদের জনন প্রক্রিয়া সম্পন্ন হবে। জনন প্রক্রিয়া কি? জনন প্রক্রিয়া বলতে যেখানে আসলে প্রজনন হবে। প্রজনন বলতে বোঝা হচ্ছে সন্তান সন্ততি তৈরি করার যে প্রক্রিয়া, অর্থাৎ বংশবৃদ্ধি করার যে ধারা, সেটাকে বলা হচ্ছে আমাদের প্রজনন। এতটুকু বুঝেছে কিনা আপনারা একটুখানি আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং কথা স্পষ্ট শোনা যায় কিনা, দেখা যায় কিনা, এটাও একটু জানাবেন। এবং এটার একটা স্ক্রিনশট আপনারা একটুখানি নিয়ে ফেলবেন, কেমন? আচ্ছা, এটা হয়ে গেলে আপনার বইয়ে ছোট্ট একটা ছক দেওয়া হয়েছে, এবং প্ল্যানটিকে আসলে আর দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে একটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটা, আর একটা বলা হইতেছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা বলতে বলা হয় ওই সকল উদ্ভিদকে যারা আসলে মাটির থেকে উপরে উঠে দাঁড়াইতে পারে নাই, যাদের মাটি থেকে পানি শোষণ করার জন্য উঁচু হওয়ার, মানে যারা আসলে উঁচু হয় নাই, তাদের আসলে মাটি থেকে পানি শোষণ করার জন্য কোনো রকম কোনো টিস্যু তন্ত্রের প্রয়োজন নাই, যাদের আসলে ভাস্কুলার বান্ডাল। ভাস্কুলার বান্ডাল বলতে আমরা বুঝি হচ্ছে যারা পানি এবং খাদ্য পরিবহন করে। এখন দেখেন মাটি যদি আসলে এইখানে হয়, এখানে যদি মাটি হয়, মাটির মধ্যে এখানে যদি একটা উদ্ভিদ আসলে জন্মায়, এখানে যদি একটা উদ্ভিদ আসলে জন্মায়, সেই উদ্ভিদ কিন্তু মাটি থেকে উঁচু না, পানি কিন্তু সরাসরি আসলে সে শোষণ করতে পারবে মাটি থেকে, তাই তো? কিন্তু যে উদ্ভিদের গাছের পাতা আসলে এইখানে, এইখানে যে উদ্ভিদের গাছের পাতা, তার তো আসলে মাটি থেকে পানি উত্থাপন করার জন্য একটা টিস্যু তন্ত্রের প্রয়োজন আছে, তাই না? তার থেকে মাটি থেকে পানি নেওয়ার জন্য একটা টিস্যু তন্ত্রের প্রয়োজন আছে। তো যে সকল উদ্ভিদ আসলে মাটির সাথে একদম লেগে থাকে, তাদেরকে আমরা বলি হইতেছে ব্রায়োফাইটা, যারা একটু উঁচু হয়ে গেছে, যাতে পানি পরিবহন করার জন্য বিশেষ টিস্যু, মানে অনেক বিশেষ ধরনের কোষগুচ্ছের প্রয়োজন আছে, তাদেরকে আমরা বলা হচ্ছে ট্রাকিওফাইটা। বায়োফাইটার ভিতরে আপনার বলবেন হইতেছে শ্যাওলা জাতীয় জিনিস, যেরকম হচ্ছে মস। মস যেটা শ্যাওলা যেটাকে বলি। ভাস্কুলার বান্ডেল নেই, দেখতে পাচ্ছি? ভাস্কুলার মানে হচ্ছে যারা আসলে পানিটা আসলে তুলায়, যারা আসলে পানিটা পরিবহন করে, তাদেরকে বলা হয় ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু। যাদের নেই তারা হচ্ছে মস, এবং যাদের আছে তারা হচ্ছে ট্রাকিওফাইটা। আপনাদের বইয়ে দেওয়া আছে, এটাকে বলা হয়েছে বইয়ে ব্রায়োফাইটা, আর এদেরকে বলা হয়েছে ট্রাকিওটোফাইটা। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, ফার্ন হচ্ছে যারা একটু উদ্ভিদ, এদের কোনো হচ্ছে, এদের ক্ষেত্রে কোনো বীজ নাই, এদের ক্ষেত্রে কোনো বীজ নাই, যেটা হইতেছে নগ্ন বীজি। এদের ক্ষেত্রে বীজ থেকে, আবৃত বীজি এদের ক্ষেত্রে বীজ থেকে। তবে নগ্ন বীজিতে আসলে ফুল হয়, ফল হয় না। আর এখানে হইতেছে ফুলও হয় ফলও হয়। ঠিক আছে, আমরা আরেকটা স্ক্রিনশট নিয়ে ফেলবো। বইয়ে আমরা যেই জিনিসটা পড়েছিলাম সেটার ভিত্তিতে, পানি আসলে উত্থাপন কিভাবে করা হচ্ছে সেটার ভিত্তিতে স্ক্রিনশটটা নিয়ে ফেলবো। আমরা অ্যানিমেলিয়াতে চলে যাব। দেখেন ধীরে ধীরে কিন্তু আসলে উদ্ভিদও আমাদের কিন্তু ব্রায়োফাইটার পরে হচ্ছে আমাদের যে ট্রাকিডোফাইটা, ফার্ন, নগ্নবীজ, আবৃতবীজ, এইভাবে কিন্তু উদ্ভিদ আসলে উন্নতই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর পরের টপিকে আমরা আসলে চলে আসি।
আশা করি আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমরা পরের টপিকে চলে আসছি এবং পরের টপিকটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া শুনেই আপনারা বুঝতে পারতেছেন, অ্যানিমেল মানে হচ্ছে প্রাণী যারা আসলে চলতে পারে, যারা হচ্ছে প্রকৃত কোষে এবং নিজের খাতা নিজে কোনো কালেই তৈরি করতে পারে নাই। ঠিক আছে, অ্যানিমেলিয়া হচ্ছে আমাদের সুপার কিংডম 2 আর হচ্ছে কিংডম 5। সুপার কিংডম 2 আর হচ্ছে কিংডম 5। ঠিক আছে, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া যারা চলতে পারে, যারা হচ্ছে অ্যানিমেল হওয়ার বৈশিষ্ট্য কি, তারা আসলে কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, তাদের কোষণে কখনোই ক্লোরোফিল থাকবে না, ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক কিছুই থাকবে না। এরা হচ্ছে পরভোজী বা হেটারোট্রফ। হেটারো মানে হচ্ছে অন্য, ঠিক আছে, ডিফারেন্ট। আর ট্রফ মানে হচ্ছে খাদ্য, তাহলে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, অন্য জীব থেকে খাদ্য সংগ্রহণ করে মানুষও, এই মানুষ, কুকুর, বিড়াল, মাছ, প্রাণী, কৃমি যা কিছু আছে, কেঁচো টেচো, সব তেলাপোকা সবই হচ্ছে আমাদের এইটার অন্তর্ভুক্ত। কাজটা কেমন করলাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য দেখে ফেলে এরা কিরকম হয়। এরা অবশ্যই হচ্ছে আমাদের প্রকৃত কোষী হবে এবং এই কোষের ভিতরে হচ্ছে কখনোই আমাদের ক্লোরোফিল থাকবে না। ঠিক আছে, ক্লোরোফিল থাকবে না এবং এরা হবে হেটারোট্রফ, নিজের খাদ্য নিজে সালোক সংশ্লেষণ কখনোই তৈরি করতে পারবে না। ঠিক আছে, এখন দেখি এরা হচ্ছে আমাদের বহুকোষী হবে। এদের কোনো কোষ প্রাচীর থাকবে না। এরা অবশ্যই চলনক্ষম হবে। থাকবে। দেখেন, মাছ সাঁতার কাটতে পারে, আপনি হাঁটতে পারেন। ঠিক আছে, পাখি মশা উঠতে পারে, পাখি উঠতে পারে, তাই তো? তাহলে সবাই কিন্তু কম আর বেশি, এই যে কেঁচো চলতে পারে, সাপ চলতে পারে, কৃমি চলতে পারে, সবাই চলতে পারে। ঠিক আছে, হাইড্রা চলতে পারে, সবাই চলতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে চলন ক্ষমতা সম্পন্ন। স্নায়ু এবং পেশিতন্ত্র আছে। এই যে পেশিতন্ত্র ছাড়া কেউই চলতে পারবে না। আর স্নায়ু দিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা করি এবং যৌন প্রজনন প্রধান পদ্ধতি। তার মানে এরা বংশবৃদ্ধি করবে, যৌন প্রজনন না। যৌন প্রজনন বলতে আমরা কি বুঝি, একটুখানি যদি দেখি, যৌন প্রজনন বলতে হচ্ছে আমরা বুঝি যেখানে একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট আসলে মিলিত হবে। একটা স্ত্রী গ্যামেট মিলিত হয়ে আসলে জাইগোট তৈরি করবে। জাইগোটই হচ্ছে আমাদের নতুন জীবের প্রথম কোষ। ঠিক আছে, তাহলে হচ্ছে পুং এবং স্ত্রী জননকোষে পরস্পরের নিউক্লিয়াস মিলন বাই দি প্রসেস অফ নিষেক প্রক্রিয়ার মাধ্যমে, ফার্টিলাইজিং বা নিষেক প্রক্রিয়ার মাধ্যমে পুং গেমেট অর্থাৎ পুং জননকোষ এবং স্ত্রী গেমেট অর্থাৎ স্ত্রী জননকোষ, হ্যাপ্লয়েড যাদের ভিতরে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, তাদের নিউক্লিয়াসের মিলনের ফলে নতুন জাইগোট অর্থাৎ নতুন জীবের প্রথম কোষ, জাইগোট ডিপ্লয়েড এবং নতুন জীবের প্রথম কোষ ডিপ্লয়েড জীব তৈরি করে যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় যৌন জনন প্রক্রিয়া। এদের প্রজনন বা বংশবৃদ্ধি হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কিছু আসলে বৈশিষ্ট্য আরো দেখি। তাহলে দেখেন আপনাদের বই কি লিখেছে। আপনাদের বই বলা হয়েছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, এদের দেহে কোনো কোষ প্রাচীর নেই, প্লাস্টিড এবং কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ এরা হেটারোট্রফিক, পরভোজী। খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, খাদ্য চাবায় এবং গিলে তারপর আসলে গ্রহণ করে এবং নিজের বডির এনজাইম দ্বারা খাদ্যকে আসলে পরিপাক করতে পারে। প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। দেহে ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ যেখানে আসলে জননকোষ তৈরি হয়, সে অঙ্গটা আসলে ডিপ্লয়েড থাকে। সেখানে জননমাত্রিক কোষও ডিপ্লয়েড থাকে, সেখান থেকে হ্যাপ্লয়েড জননকোষ তৈরি হয়। হ্যাপ্লয়েড ওভাম বা স্পার্ম, পুংগেমেট অথবা স্ত্রীগেমেট, ডিম্বাণু অথবা শুক্রাণু, হ্যাপ্লয়েড তৈরি হয় এবং সেই দুটো আসলে মিলিত হয় নিষেক প্রক্রিয়ার মাধ্যমে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে প্রথম সৃষ্ট কোষ, নতুন জীবের প্রথম সৃষ্ট কোষ, যেখান থেকে দেহটা বড় হবে। ঠিক আছে, সেই একমাত্র কোষ এবং সেই
কোষটা হচ্ছে ডিপ্লয়েড, সেই কোষটা ধীরে ধীরে বড় হবে এবং দেহে ভ্রূণ গঠন করবে। ভ্রূণ, এই যে আমরা মায়ের পেটে 9 মাস ছিলাম, এই 9 মাস আমরা যে স্টেটে ছিলাম সেটাকে ভ্রূণ বা এমব্রায়ো বলা হয়ে থাকে। ভ্রূণ বিকাশকালে ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণ বিকাশকালে ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর বলতে বোঝানো যায় আমাদের যে বডিটা, সেটার যে সেলগুলো হয়, সেলগুলো কয়েকটা লেয়ারে ডিভাইড করা হয়ে থাকে। সেটা 2টা লেয়ারও হতে পারে, 3টা লেয়ারও হতে পারে, ঠিক আছে? তাহলে আর কি আমরা দেখতে পেলাম যে এদের দেহে আসলে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ গঠিত হয় এবং হচ্ছে ভ্রূণীয় স্তর তৈরি হয়। সেটা 2টাও হতে পারে, 3টাও হতে পারে। কি কি উদাহরণ পড়তে পারে দেখেন, একদম কৃমি থেকে শুরু করে, কেঁচো থেকে শুরু করে মাকড়সা, তেলাপোকা, রুই মাছ যা আছে জগতে সবকিছুই হচ্ছে আমাদের প্রাণী, যারা চলতে পারে, ঠিক আছে? প্রথমে চলে আসে হচ্ছে অমেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড নেই, তাদের ভিতরে কি আছে? কেঁচো, ঝিনুক, মাকড়সা, তেলাপোকা, পঙ্গপাল, হাইড্রা, এই ধরনের অনেক কিছু, ঠিক আছে? এরপরে মাছ থেকে শুরু করে আমরা এখানে যাদের দেখতে পাচ্ছি, এদের সবারই মেরুদণ্ড আছে, এমনকি সাপেরও মেরুদণ্ড থাকে, ঠিক আছে? এদের সবার কি আছে? এদের সবার হচ্ছে মেরুদণ্ড আছে, ঠিক আছে? মাছ উভচর, যারা গাঙে এবং পানিতে এবং আহ, পানিতে এবং ডাঙায় 2 জায়গায় থাকে, যেরকম হচ্ছে আমাদের ব্যাঙ, যেরকম হচ্ছে আমাদের ব্যাঙ, ঠিক আছে? এরপর হচ্ছে সরীসৃপ, যারা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, যেরকম হচ্ছে সাপ। এরপর স্তন্যপাণী প্রাণী, যারা হচ্ছে মায়ের যেখানে সদ্য জন্মগ্রহণকৃত, সদ্য ভূমিষ্ঠ হওয়া প্রাণী, তার মাতৃদেহের ম্যামেলারি গ্ল্যান্ড কিংবা স্তন থেকে দুধ পান করে, মাতৃদুগ্ধ পান করে পুষ্টি গ্রহণ করে, সেই সকল প্রাণীকে বলা হয় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস। বুঝতে পারছি? এই মায়ের দুধ ছাড়া আসলে বেঁচে থাকার কোনো অপশনই এই সকল প্রাণীর কাছে নেই। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? কিনা বুঝতে পারলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো এবং পরবর্তী টপিকে চলে যাবো আমাদের এই পঞ্চরাজ্যের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু পরপর আসলে 5টা রাজ্য পড়ে ফেলেছি। আমরা কিন্তু মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টে, অ্যানিমেলের 5টা রাজ্য শেষ করে ফেলেছি। তাহলে পঞ্চরাজ্য শেষ। এখন আমরা শ্রেণীবিন্যাসের আরো কিছু বৈশিষ্ট্য দেখবো, সেটার আগে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আশা করছি আমাদের এটা শেষ। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী পেজে এবং এখানে আমরা দেখবো হচ্ছে এই পোর্শনটা। ওকে, শ্রেণীবিন্যাস। আবার চলে আসি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? শ্রেণীবিন্যাস বলতে আমরা আসলে বুঝি এই যে সুবিশাল জীবজগৎকে তাদের পারস্পরিক যে সকল বৈশিষ্ট্য আছে, তাদের যে মিল এবং অমল, সেগুলোর ভিত্তিতে আসলে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলা, এটাকে বলা হয় হচ্ছে শ্রেণীবিন্যাস, ঠিক আছে? এই শ্রেণীবিন্যাস নিয়ে আসলে এখন আমরা একটুখানি পড়াশোনা করতে চাই। আমরা দেখতে চাই আসলে কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। দেখেন, এতগুলো জীবজগৎকে আসলে কিন্তু প্রথমে আমরা কয়েকটা সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 ভাগ করে ফেলেছিলাম তাদের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, তাই তো? এরপরে কিন্তু আমরা আসলে পঞ্চরাজ্যে ভাগ করে ফেলেছিলাম তাদের কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাই না? পঞ্চরাজ্যে ভাগ করার পরে দেখা, এখন একটা রাজ্যের ভিতরে আসলে কত ধরনের প্রাণী থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা অ্যানিমেলের কথা বলি, এর ভিতরে মানুষ, ব্যাঙ, কচ্ছপ, কেঁচো, জোঁক সবকিছু তো আছে, তাই না? তাহলে এটা তো সবাই এক না। আসলে এদেরকে কিভাবে পার্থক্য করে ফেলবে? মানুষ মানুষ এবং কেঁচো তো এক না, এদেরকে আলাদা করে ফেলতে হবে। তাহলে মেরুদণ্ড আছে কি নাই সেটার ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। তারপরে আমরা আরো ভাগ করতে পারি তারা কিভাবে চলতে পারে, তাদের চলনঙ্গ কিরকম, তারা উঠে দাঁড়াতে পারে কিনা, তাদের ব্রেইনের গঠন কিরকম, এই ধরনের অনেক বৈশিষ্ট্যের ভিতরে আসলে ভাগ করতে পারে। তারা মাতৃদুগ্ধ পান করে কি করে না, এই ধরনের অনেক বৈশিষ্ট্যের ভিতরে ভাগ করে ফেলছে, ছোট ছোট করে ভাগ করে ফেলছে। এরপরে যদি আমরা বিড়ালের কথা চিন্তা করে দেখেন, বিড়াল এবং কুকুর কিন্তু এক না, বিড়াল এবং বাঘও কিন্তু এক না, তাই না? তাহলে বিড়াল এবং কুকুরকে আলাদা করা যাচ্ছে, বিড়াল এবং বাঘকে আলাদা করা যাচ্ছে, এবং বিড়ালের ভিতরে কিন্তু অনেক ধরনের বিড়াল আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো অনেক 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 বৈশিষ্ট্যের ভিতরে আসলে আমরা কিন্তু সবগুলোকে পার্থক্য করে ফেলতে পারি। এই পার্থক্যকরণটাকে বলা হয়েছে শ্রেণীবিন্যাস। আমরা জানি শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে ট্যাক্সেস নামে, শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে আমাদের ট্যাক্সেস নামে।
শ্রেণীবিন্যাস বিদ্যায় এই শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় এবং শ্রেণীবিন্যাস যখন আমরা করতেছি তখন আসলে আমরা দেখতেছি যে এটা 7টা ধাপ থাকে, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে বলা হয় হচ্ছে তার একক। এর মধ্যে সর্ববৃহৎ একক হচ্ছে আমাদের কিংডম, ঠিক আছে। দেখেন 7টা ধাপে আমরা করতেছি। প্রথমে আমরা কিংডমে চলে যাচ্ছি, তারপর আমরা আরেকটু ভাগ করে ফেলতেছি হচ্ছে পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর পরিবার, তারপর গণ, তারপর হচ্ছে স্পিসিস বা হচ্ছে জাতি। কেমন? শ্রেণীবিন্যাসের ফাদার হচ্ছে স্যার ক্যারেলাস লিনিয়াস। স্যার ক্যারেলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের ফাদার, ঠিক আছে। উনি এই 7টা ধাপে আসলে আমাদেরকে ভাগ করার ব্যাপারটা বলেছে এবং আমরা এখন যদি মানুষের কথা চিন্তা করেছি, মানুষের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে করেছি। মানুষের ক্ষেত্রে দেখেন, মানুষের ক্ষেত্রে আমরা কি করেছি। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। বৈজ্ঞানিক নাম হচ্ছে সকল প্রাণীর একটা করে নাম থাকে, হ্যাঁ। সো মানুষেরও একটা বৈজ্ঞানিক নাম আছে। সো মানুষকে বলা হচ্ছে হোমো। বিজ্ঞানে নামকরণ করা হয় হচ্ছে আসলে বৈজ্ঞানিক নামকরণ করা হয় বৈজ্ঞানিক যে কারণে নাম করা হয় আসলে বৈজ্ঞানিক উপায়ে, সেটাকে বলা হয় হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার অথবা বৈজ্ঞানিক নামকরণ। দুইটা পোর্শন নিয়ে নামকরণ করা হয়ে থাকে। আমরা একটু পরে দেখবো নামকরণ কিভাবে করা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, নাম দিয়েছেন স্যার কেরলাস লিনিয়াস 1758 সালে। হোমো মানে হচ্ছে মানুষ এবং সেপিয়েন্স মানে হচ্ছে জ্ঞানী, তার মানে হচ্ছে জ্ঞানী মানুষ, তাই তো। দেখেন এখন আমরা এখানে দেখি কিভাবে করা হয়েছে। প্রথমেই আমাদের কিংডম কি ছিল, আমরা হচ্ছে অ্যানিমেলিয়া, আমরা হচ্ছে প্রাণী জগৎ, তাই না, আমরা হচ্ছে প্রাণী। এরপরে হচ্ছে কর্ডাটা মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড আছে, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা অ্যানিমেলিয়া মানে হচ্ছে আমরা হচ্ছে প্রাণী। এরপরে কি ছিল, এরপরে হচ্ছে কর্ডাটা মানে হচ্ছে আমরা মেরুদণ্ডী মানে হচ্ছে আমাদের মেরুদণ্ড আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে যে আমাদের হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানে আমরা হচ্ছে জন্মের পরে মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে আসলে আমরা জীবনের প্রথম পুষ্টি পাই এবং সেটার মাধ্যমে আসলে আমরা বেঁচে থাকি। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে আমরা আমাদের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে হচ্ছে মাতৃদুগ্ধ পান করা থেকে। 2 মার্কের কোশ্চেনে অনেক বেশি আসে যে মানুষ কেন হচ্ছে ম্যামাস, মানুষ কেন ম্যামাস, কারণ হচ্ছে জন্মের পরে প্রথম পুষ্টি পান পাওয়া হয় হচ্ছে মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে। এরপরে হচ্ছে প্রাইমেট বলতে বোঝানো হয় হচ্ছে যাদের আসলে হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে যারা আসলে গ্রিপ করতে পারে। দেখুন আপনারা যদি খেয়াল করেন, এই দেখেন এখানে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি। তার মানে আমাদের শুরু থেকে হচ্ছে আমরা এরকম গ্রিপ করতে পারবো, আমাদের সকল হচ্ছে বৃদ্ধাঙ্গুলি থেকে আমরা গ্রিপ করতে পারবো এবং আমাদের কপাল হচ্ছে অত্যন্ত চওড়া হবে। আমাদের যে ফেস থাকবে, এই ফেসের ভিতর কপাল হচ্ছে চওড়া থাকবে। এইখানে যে আমাদের ব্রেনটা থাকবে, এইখানে হচ্ছে আমাদের ব্রেনটা থাকবে এবং এই ব্রেনটার জন্য আমাদের যে হাড়টা থাকবে, এই হাড়টা হচ্ছে অত্যন্ত, আমাদের এই যে হাড়টা থাকবে এটাকে আমরা স্কাল বা করোটি বলবো। এটা হাড়টা হচ্ছে পাতলা হবে, ভেতরে ফাঁপা হবে, সেখানে মস্তিষ্ক বা ব্রেন বসানো থাকবে এবং কপাল বেশ খাড়া এবং চওড়া হবে এবং হাতের বৃদ্ধাঙ্গুল থাকবে। এই জন্য আমাদেরকে বলা হয় হচ্ছে প্রাইমেট, আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট, ঠিক আছে। আমরা কি কি দেখতে পেলাম যে হচ্ছে আমাদের কপাল আসলে খাড়া হবে, আমাদের কপাল খাড়া এবং চওড়া হবে এবং আমাদের যে স্কাল থাকবে, আমাদের যে করবি থাকবে বা আমাদের যে মাথার যে খুলি থাকবে, সেই খুলির হাড় কিরকম হবে, হাড় অনেক পাতলা হবে এবং ফাঁপা হবে এবং ভেতরে হচ্ছে মস্তিষ্ক বসানো থাকবে এবং হাতের হচ্ছে একটা বৃদ্ধাঙ্গুলি থাকবে। এটা এসএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে চলে আসে হচ্ছে মহাকাব্য পরিবার। আমরা মোটামুটি সবাই দেখতে পরিবারের একই রকম, এই জন্য আমাদের মহাকাব্য পরিবার বলা হয়ে থাকে। এরপরে মানুষের গণ হচ্ছে মানুষ, হোমো মানে হচ্ছে মানুষ, হোমো মানে হচ্ছে মানুষ, কারণ আমাদের একটা নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে স্যাপিয়েন্স মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান, ঠিক আছে, জ্ঞানী বা বুদ্ধিমান। তার মানে হচ্ছে আমরা বায়োলজিক্যালি অনেক ইন্টেলিজেন্ট, তার মানে আমাদের যে ব্রেইনটা আছে সেটা আসলে কগনিটিভ বিহেভিয়ার বা হচ্ছে যে কোনো আচরণ, শিক্ষা, প্রশিক্ষণ, এই ধরনের ব্যাপার বা চিন্তা করার যে ব্যাপারটা সেটা করতে পারে, যেটা কিন্তু তেলাপোকা করতে পারে না, ঠিক আছে, বুঝতে পারতেছি। তাহলে এইভাবে আসলে আমরা শ্রেণীবিন্যাসটা দেখতে পাচ্ছি। মানুষের নামকরণ কেন আসলে করা হয়েছে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা, আপনাদের বই কি লেখা আছে একবার যদি আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই। দেখেন আপনাদের এখান থেকে কয়েকটা ব্যাপার আসলে বই আলোচনা করা হয়েছে যে মানুষের নাম কেন হোমোসেপিয়েন্স।
দেখেন বইয়ে বলা হয়েছে যে কিংডম হচ্ছে রাজ্য, আমাদের যে রাজ্য সেটা হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক বা প্রকৃত কোষী বহুকোষী পরভেজে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরপরে হচ্ছে কর্ডাটা, কারণ হচ্ছে জীবনে কোনো পর্যায়ে নটোকর্ড থাকে। নটোকর্ড হচ্ছে যেখান থেকে আমাদের আসলে মেরুদণ্ড তৈরি হয়। ম্যামালিয়া, কারণ হচ্ছে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মায়ের মাতৃদুগ্ধ পানের মাধ্যমে আসলে জীবনের সূচনা হয়, এবং এখানে চুল বা লোম জাতীয় বৈশিষ্ট্য স্কিনের উপরে দেখা যায়। প্রাইমেট হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী হাত, অর্থাৎ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি থাকে। ঘ্রাণ শক্তি দৃষ্টিশক্তি অপেক্ষা উন্নত থাকতে পারে। ঘ্রাণ হচ্ছে অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত থাকবে, মানে চোখে বেটার দেখা যায়, এবং আমাদের যে ব্রেনের স্ট্রাকচারটা এরকম হবে, মাথার হাড় আসলে পাতলা হবে। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের ফ্যামিলি আমরা অনেকের সাথে আসলে গরিলা, শিম্পাঞ্জি এদের সাথে আসলে সাদৃশ্যতা রয়েছে। এরপরে চলে আসি হচ্ছে আমরা হোমো। আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক আকারে বড়, খাড়াভাবে দুই পায়ে উঠে দাঁড়াতে পারে, এবং আমরা খাড়া পায়ে দুই পায়ের উপর হাঁটতে পারি। আপনারা খেয়াল করবেন যে আমরা হচ্ছে দুই পায়ের উপর আসলে দেখেন একদম আমাদের মেরুদণ্ড একদম সোজা করে আসলে এখান থেকে কিন্তু এই জায়গায় আমরা অনেক সোজা করে দাঁড়াতে পারছি, এবং দেহের চলন অঙ্গ হচ্ছে পা। দুই পায়ের উপর আসলে আমরা হাঁটতে পারি, ঠিক আছে, দুই পায়ের উপর আমরা হাঁটতে পারি। এরপরে হচ্ছে আমাদের সেপিয়েন্স। আমাদের সেপিয়েন্সে কি কি আছে? সেপিয়েন্স হচ্ছে অত্যন্ত বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, এই জন্য আমরা আমাদেরকে হোমোসেপিয়েন্স বলতে পারি। এখন চলে আসছি হচ্ছে আমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবো। এবার আমরা চলে যাবো হচ্ছে দ্বিপদ নামকরণ কিভাবে করা হয় সেই বিষয়ে। এই 7টা ধাপের নাম আমাদের মুখস্থ পারতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নেবো আমরা। দ্বিপদ নামকরণ বলতে বোঝানো হয়ে থাকে যেভাবে আসলে বৈজ্ঞানিক নামকরণ করা হয়। সবাইকে না বৈজ্ঞানিক একটা নাম দিতে হবে, না হলে আসলে এত প্রাণী এত উদ্ভিদ যে আমরা আসলে এত বৈশিষ্ট্য ভিত্তিতে পার্থক্য করে ফেলতেছি, সেটাকে আমরা আসলে রেকগনাইজ করবো কিভাবে, না তাদেরকে আমরা আসলে কিভাবে চিনবো? এই জন্য কি করতে হবে? দ্বিপদ নামকরণ করতে হবে। দ্বিপদ নামকরণ করার যে ব্যাপারটা সেটা আসলে বৈজ্ঞানিক ভাবে নামকরণ, এটা পরিচিত আসলে স্যার কেরালা লিনিয়াস আমাদেরকে করিয়েছেন, এবং করে দ্বিপদ নামকরণ বা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে একটা কনসেপ্ট আসলে প্রকাশ করেছেন। এখানে বলা হচ্ছে যেখানে কয়েকটা নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে যে প্রথমে দুই অংশ বিশিষ্ট নাম থাকবে, নামের দুটো অংশ থাকবে। দুটো অংশের প্রথম অংশটা থাকবে হচ্ছে জিনাস বা গণ, পরের অংশটা থাকবে হচ্ছে প্রজাতি। ফর এক্সাম্পল, যদি আমরা হোমোসেপিয়েন্স এর কথা বলি, প্রথম অংশটা হচ্ছে আমাদের জিনাস বা গণ, পরের অংশটা হচ্ছে আমাদের প্রজাতি। কেমন? বুঝতে পারছো? প্রথমে হচ্ছে গণ, তারপর হচ্ছে প্রজাতি। এরপর যদি চলে আসে, এটা লাতিন বা গ্রিক ভাষায় লিখতে হবে। লাতিন বা গ্রিক ভাষায় লিখতে হবে, অন্য যে কোনো ভাষা আসলে লেখা যাবে না। যদি আমরা জিনিসটাকে আসলে প্রিন্ট করি তখন ইটালিক করতে হবে, মানে বাঁকা বাঁকা করে লিখতে হবে। যেমন এখানে দেখেন জিনিসটা বাঁকা করে লেখা আছে। এবং যদি হচ্ছে আমরা নামকরণটা কিভাবে করবো, প্রথম যে গণটা থাকবে, এই যে গণর যে নামকরণটা থাকবে, এটার যে প্রথম অক্ষর থাকবে সেটা হচ্ছে বড় হাতের হতে হবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে হতে হবে হচ্ছে প্রথম অক্ষরটা, এবং বাকি সব অক্ষর আসলে ছোট হতে হবে। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের গণনাম, বা হচ্ছে এটা আমাদের জিনাসের নাম, আর এটা হচ্ছে আমাদের প্রজাতির নাম, তাই তো, এবং এটা হচ্ছে আমাদের প্রজাতির নাম, ঠিক আছে। এবং দেখেন এখানে এই অক্ষরটা শুধুমাত্র বড় হাতের হবে, এবং বাকি সব অক্ষর কিন্তু ছোট হাতের হবে। গণের প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে, বাকি সব অক্ষর ছোট হাতের হতে হবে। হাতে লিখলে নিচে দাগ দিতে হবে। আপনাদের পরীক্ষায় অবশ্যই যে কোনো একটা বৈজ্ঞানিক থাকবে, এবং বৈজ্ঞানিক নাম হাতে লেখার পরে অবশ্যই হাতে লেখার পরে হাতে লিখলে নিচে দাগ দিতে হবে। হাতে লিখলে অবশ্যই নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। প্রিন্ট করলে অবশ্যই সেটাকে আসলে ইটালিকে প্রিন্ট করতে হবে। লেখকের নাম সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে আসলে নিয়মটা মানা হবে যে যে বিজ্ঞানী আসলে আগে আবিষ্কার করেছেন তার নামটা আসলে অগ্রাধিকার পাবে, এবং কত সালে হয়েছে অনেক সময় সেই সাল কিছু নিয়মের ভিত্তিতে উল্লেখ করতে হতে পারে। এবং এরপর আমরা চলে আসি যে এই নামটা আসলে একটা স্বীকৃতি থাকতে হবে। এই নামটা স্বীকৃতি আসলে কোথা থেকে আসবে? এই নামটা স্বীকৃতি আসবে হইতেছে আমাদের আইসিবিএন এবং আইসিজেডএন থেকে। আইসিবিএন যেটা সেটা হইতেছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, নোমেনক্লেচার মানে নাম। আর আইসিজেডএন যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। অবশ্যই নামগুলো এদের স্বীকৃতি প্রাপ্ত হতে হবে। অবশ্যই এই দুটো ফুল ফর্ম আমাদের এক্সামে থাকে। এরপর আমরা চলে আসি হচ্ছে
যে আমাদের বইয়ে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, কোন কোন নামগুলো আমাদের জানতে হবে। আমাদের ধানের নাম জানতে হবে, অরিজা স্যাটিভা। আমাদেরকে আমের নাম জানতে হবে, ম্যাগনিফেরা ইন্ডিকা। আমাদেরকে তেলাপোকার নাম জানতে হবে, শাপলা, নিমফিয়া নৌশালি। নাম জানতে হবে কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা, ম্যালেরিয়া জীবাণু, প্লাজমিডিয়াম ভাইভেক্স। নাম জানতে হবে তেলাপোকা, পেরিপ্ল্যান্টা আমেরিকানা। নাম জানতে হবে মৌমাছি, অ্যাপিসেন্টিকা। নাম জানতে হবে ইলিশ মাছের, টিনেলোজা ইলিশা। নাম জানতে হবে দোয়েলের, কপিচাস সাউলারিস। নাম জানতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার্স, প্যান্থেরা টাইগ্রিস। এবং মানুষ, হোমো স্যাপিয়েন্স। তাহলে আমরা কিসের কিসের নাম জানবো? আমরা নাম জানবো ধান, আম, কাঁঠাল, শাপলা, কলেরা, ম্যালেরিয়া, আরশোলা, মৌমাছি, ইলিশ, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার এবং মানুষ। এরপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিকে। সেটা হচ্ছে কিছু বায়োলজির যে সাবজেক্টটা, বায়োলজি যে সাবজেক্টে, সেটা হচ্ছে আমাদের বায়োস এবং লোগোস দুটো শব্দ থেকে গঠিত হচ্ছে। বায়োস মানে হচ্ছে জীবন এবং লোগোস মানে হচ্ছে জ্ঞান। এটার কিছু ভাগ থাকে, ঠিক আছে? এই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এটার মধ্যে দুটো ভাগ থাকে, একটা ভৌত, একটা ফলিত। ফলিত মানে হচ্ছে অ্যাপ্লাইড, যেটা ইনফরমেশন আপনি আসলে ফার্দার লাইফে কাজে খাটাতে পারবেন, এবং ভৌতটা হচ্ছে যেটা পিওর বায়োলজি, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটুখানি যদি আলোচনা করি। আমাদের বই অনেকগুলো শাখা দেওয়া আছে, আমরা কয়েকটা শাখা নিয়ে আসলে আলোচনা করবো। প্রথমটা হচ্ছে আমাদের, আমরা যদি চলে যাই আহ ভৌতের ভিতরে, প্রথমটা হচ্ছে কোষবিদ্যা, ঠিক আছে? সাইটোলজি। কোষবিদ্যা বলতে বোঝা হচ্ছে যে যেখানে কোষ বা সাইট, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, সাইট শব্দের অর্থ কি? সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা পড়ছি হচ্ছে সাইটোলজি। লজি শব্দের অর্থ হচ্ছে, লজি মানে হচ্ছে বিদ্যা, এবং সাইট মানে হচ্ছে কোষ, ঠিক আছে? তাহলে হচ্ছে কোষবিদ্যা মানে জীববিজ্ঞানের যে শাখায় আসলে কোষ নিয়ে, কোষের গঠন, কোষের আকার আকৃতি, এই ধরনের যেসব জায়গায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কোষবিদ্যা, ঠিক আছে? এরপরে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা। এরপরে আমরা পড়ছি হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে আমাদের টিস্যুবিদ্যা, হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে টিস্যুবিদ্যা। টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ, টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ। সেখানে টিস্যুর গঠন এবং টিস্যুর কার্যাবলী নিয়ে পড়াশোনা করা হয়, সেটাকে বলা হয় টিস্যুবিদ্যা। এরপর হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা ইংলিশ হচ্ছে মরফোলজি। দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। মরফোলজি হচ্ছে যেখানে আসলে দেহের সাধারণত আকার আকৃতি, গঠন, দেহের উপাঙ্গগুলা কিরকম, চলনাঙ্গগুলো কিরকম, এই ধরনের বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। এরপরে যদি আমরা চলে আসি শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, ভেরি 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 ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় থেকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সাস নামে। অবশ্যই পরীক্ষায় থাকবে ট্যাক্সাস নামে। ট্যাক্সাস নামে যেসব একক থাকে সেগুলোকে বলা হয় ট্যাক্সন। যেরকম আমরা 7টা ধাপের সাথে পরিচিত হলাম, এবং ট্যাক্সাস নামের ফাদার হচ্ছে স্যার কেরালাস লিনেস। এরপরে ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে আমাদের শরীরবিদ্যা। এরপরে চলে আসে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এমব্রায়োলজি, এমব্রায় হচ্ছে ভ্রূণ। আমরা যে বললাম যে মায়ের পেটে আমরা যখন থেকে জাইগোটে যে ধীরে ধীরে বড় হয়, পূর্ণাঙ্গ ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় হচ্ছে ভ্রূণ। সেই গঠনটাকে বলা হয় ভ্রূণ। এটা নিয়ে যেখানে পড়াশোনা করা হবে সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা। এরপর জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, যেখানে আসলে আমরা বিভিন্ন জেনেটিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, সেগুলো নিয়ে আসলে যখন পড়াশোনা করি, জিন এবং জীবের যে বিকাশ সেটা নিয়ে বা বংশগতি সেটা নিয়ে যখন পড়াশোনা করি, সেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্যাল বিদ্যা। এরপর হচ্ছে বিবর্তন বিদ্যা। সময়ের সাথে সাথে কিভাবে আসলে আমাদের পরিবর্তনগুলো ঘটেছে সেটা নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে বিবর্তন বিদ্যা। এরপরে চলে আসে হচ্ছে আমাদের বাস্তুবিদ্যা, যেখানে হচ্ছে আমাদের আসলে কোন পরিবেশে আমরা বেঁচে আছি সেটা নিয়ে, আমাদের সাথে কি সম্পর্ক পরিবেশে, সেটা নিয়ে পড়াশোনা করে। এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে যেখানে হরমোন নিয়ে পড়াশোনা, অবশ্যই হরমোনের নাম আমরা শুনেছি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোন নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, ঠিক আমরা বলে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, এন্ডোক্রাইনোলজিতে আমরা কি নিয়ে পড়াশোনা করি? এন্ডোক্রাইনোলজিতে আমরা পড়াশোনা করি যে হরমোন নিয়ে। আপনারা নিশ্চয়ই হরমোনের নাম শুনেছেন, যেরকম হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস ইনসুলিন নামক একটা হরমোনের অভাবে হয়ে থাকে, ঠিক আছে? এন্ডোক্রাইনোলজিতে আমরা কি নিয়ে পড়াশোনা করি? হরমোন নিয়ে পড়াশোনা করি। হরমোন আসলে আমাদের বডিতে কিভাবে কি আছে না আছে। হরমোন হচ্ছে একটা রাসায়নিক দ্রব্য, যেটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, দেহের এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে তার কার্যাবলী সম্পাদন করে এবং বিনষ্ট প্রাপ্তি হয়। সেটা নিয়ে যখন পড়াশোনা করে সেটাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়ে থাকে।
এরপর যদি চলে আসি সেটা হচ্ছে জীবভূগোল বা হচ্ছে বায়ো জিওগ্রাফি, মানে কোথায় কি বসবাস করে এই ধরনের কিছু আলোচনা। এরপর আসে অ্যাপ্লাইডের ভিতরে আমরা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, যেখানে হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালানি নিয়ে পড়াশোনা করতেছি। জীব পরিসংখ্যান, কোথায় কতটুকু জীব আছে এই ধরনের পড়াশোনা করছে। পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, পরজীবী আসলে কিভাবে থাকতেছে, পরজীবীর সংখ্যা, পরজীবীর জীবন প্রণালী, তার পরজীবীতে তার রোগ সম্পর্কিত যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে পরজীবী বিদ্যা। মৎস্য বিজ্ঞান হচ্ছে ফিশারিজ, কীটতত্ত্ব এন্টোমোলজি, যেখানে হচ্ছে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান, যেখানে মাইক্রোস্কোপিক কিছু গঠন নিয়ে তুলনা করা হয়, যেরকম হচ্ছে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আণুবীক্ষণের কিছু ছত্রাক। এগ্রিকালচার, কৃষি বিষয়ক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যেখানে আমি পড়াশোনা করছি। এরপরে হচ্ছে জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি হচ্ছে আমাদের জিন প্রযুক্তি, যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের টপ সাবজেক্ট যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে জিন নিয়ে মানে আমাদের ডিএনএর ভেতরে আমরা যে চেঞ্জ করে আনতে চাই, ডিএনএ কোড যেখানে আমরা চেঞ্জ করতে চাই, জিন যেখানে আমরা চেঞ্জ করে ফেলতে চাই, যেখানে ইঞ্জিনিয়ারিং করতে চাই, সেটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে প্ল্যানেটেশন, বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমুদ্র বিজ্ঞান, ম্যারিন বায়োলজি। এরপর আসে হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। এরপর আসে হচ্ছে জীববিজ্ঞান, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, ফার্মাসি, যেখানে ঔষধ শিল্প এবং প্রস্তুত বিষয়ে আলোচনা করা হয়েছে। ফার্মাসি হচ্ছে ঔষধ নিয়ে যেখানে আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে আমাদের ফার্মাসি। অণুজীব বিজ্ঞান হচ্ছে যেখানে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং আণুবীক্ষণিক ছত্রাক নিয়ে, আণুবীক্ষণিক যে সকল জিনিস পড়ে, তাদের গঠন, তাদের আকৃতি, তাদের বডি যেভাবে, তাদের যে মরফোলজি, তাদের যে গঠন, তাদের যে হচ্ছে ফিজিওলজি, তারা কিভাবে বেঁচে থাকে, তারা কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং তাদের এগেইনস্টে আমরা কি কি করতে পারি, তারা আসলে কিভাবে বংশবৃদ্ধি করে, তারা আসলে কিভাবে আমাদের রোগ তৈরি করে, এই ধরনের জিনিস নিয়ে যেখানে আমরা আসলে পড়াশোনা করি, সেটাকে আমরা বলে হচ্ছে মাইক্রোবায়োলজি। এবং এরপর আপনাদের বই লাস্ট হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্স হচ্ছে যেখানে আমরা কম্পিউটারের মাধ্যমে আসলে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি এবং সেখান থেকে আসলে কোনো ফর্মুলেটিভ কিছু বের করতে পারি, সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। সেখানে সাথে ক্যান্সার জাতীয় জিনিসপত্র যেখানে আলোচনা করা হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, এবং চ্যাপ্টার 1 এর সকল টপিক আমরা আজকে আসলে কভার করলাম। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? প্রথমে আমরা দেখে ফেলে হচ্ছে কেন জীবজগৎ এত বড়, জীব কাকে বলে, জীবজগৎ কেন এত বড়, কিভাবে আসলে এদেরকে আমরা দলগত করতে পারি। সেখানে আমরা সুপার কিংডম দেখেছি এবং কিংডম দেখেছি, 5টা পঞ্চরাজ্য পড়েছি, পঞ্চরাজ্যের সকল বৈশিষ্ট্য পড়েছি, কিভাবে তারা আসলে মনেরা থেকে আসলে ধীরে ধীরে উন্নত হলো এবং কিভাবে তারা সুপার কিংডম, তাদের নিউক্লিয়াসে গঠনের ভিত্তিতে আসলে সম্পর্কিত, সেটা দেখলাম। এবং আমরা এরপরে দেখলাম কিভাবে আসলে শ্রেণীবিন্যাস করা হয়, 7টা ধাপ কি কি। আমরা দেখলাম মানুষকে কেন এই নামটা দেওয়া হয়েছে, মানুষকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমরা আরো দেখলাম কিভাবে সকলের নামকরণ করা যেতে পারে, যেটাকে আমরা দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার বলতেছি। এইভাবে আসলে জীববিজ্ঞানের ভাষায় সকলকে নাম দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আর তারপর আমরা জীববিজ্ঞানের কিছু বেসিক কিছু শাখার সাথে আসলে পরিচিত হলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টারটা ছিল। আশা করি আজকে ক্লাস সবার ভালো লেগেছে। তোমরা কোথাও কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো বাইরে থাকলে অবশ্যই আমাদেরকে হচ্ছে জানাবে। আজকে তাহলে এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করছি এবং আজ ক্লাস এখানেই শেষ করছি। কিরকম লাগছে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে সকাল থেকে বিদায় নিচ্ছি।